আচ্ছা, লাস্ট দিন আমরা ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার শুরু করেছিলাম। আমরা দেখেছিলাম যে ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচারে ৩ টা স্ট্যান্ডার্ড অপারেশন আছে: মেক সেট, ইউনিয়ন, আর সেট, ফাইন্ড সেট। মেক সেট কি? যে একটা এলিমেন্ট নিয়ে আমরা একটা নতুন সেট গঠন করব। কিন্তু যখন আমরা কোডিং লেভেলে গিয়ে ডিসজয়েন্ট সেটকে ইমপ্লিমেন্ট করছি, তখন কি আমরা আসলে প্যারেন্টের আগে দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে মেক সেটের কাজ কি? এক্স এর প্যারেন্ট এক্স কে সেট করে দিব। তারপর ফাইন্ড এর কাজ কি? ফাইন্ড এর কাজ হচ্ছে একটা এলিমেন্ট যেই সেটে আছে ওই সেটের রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে, তাই না? তাহলে রিপ্রেজেন্টেটিভকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? যার প্যারেন্ট সে নিজেই, সেই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তাহলে যার প্যারেন্ট সে নিজেই, সেই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা এক্স এর রিপ্রেজেন্টেটিভ খুঁজতে চাই। তো আমরা যদি দেখি এক্স এর প্যারেন্ট এক্স নিজে না, তাহলে সে আবার কি করে? তার প্যারেন্টকে রিকার্সিভলি কল করে। এবং যদি এক্স এর প্যারেন্ট এক্স নিজেই হয়, তাহলে তার প্যারেন্টকে রিটার্ন করে দেয়। আর ইউনিয়ন কি করে? এক্স এবং ওয়াই এই দুটো এলিমেন্টকে আমরা ইউনিয়ন করতে চাচ্ছি, তাহলে আগে আমাকে বের করতে হবে এক্স কোন সেটে আছে, এরপর ওয়াই কোন সেটে আছে, ওই দুটো সেটকে আমরা ইউনিয়ন বা মার্জ করে দিব। তাহলে এক্স কোন সেটে আছে এটা আমরা কিভাবে বের করবো? ওই যে ফাইন্ড সেট এক্স দিয়ে। তারপরে হচ্ছে ওয়াই কোন সেটে আছে এটা কিভাবে বের করবো? ফাইন্ড সেট ওয়াই দিয়ে। তারপরে আমরা ব্লাইন্ডলি কি করছিলাম? আগে এ প্যারেন্ট বি সেট করে দিয়েছিলাম। বাট পরবর্তীতে আমরা কি করেছিলাম বলতো? যে আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন এই দুটো হিউরিস্টিক এনেছিলাম, তাই না? ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন এই দুটো হিউরিস্টিক এনেছিলাম। এই দুটো হিউরিস্টিকের পারপাস কি ছিল? যে আমরা যে ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন করেছিলাম, যে ট্রি এর হাইট কম রাখা, তাই না? যে আমি যদি ব্লাইন্ডলি ইউনিয়ন করতে থাকতাম, তখন দেখা যেত কি, যে ট্রি এর হাইট বেড়ে যেতে থাকতো। ট্রি এর হাইট হচ্ছে বেড়ে যেতে থাকতো। তো তখন ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি বাড়বে। কারণ ফাইন্ড কি করে বলতো? মনে করো আমি এখানে ফাইন্ড ওয়ান কল করতে চাচ্ছি, তাহলে ওয়ান টু কে কল করবে, টু থ্রি কে কল করবে। এভাবে করে যতক্ষণ পর্যন্ত আমরা রুট নোডকে না খুঁজে পাবো, ততক্ষণ পর্যন্ত রিকার্সিভ কল হবে। তাহলে আমরা যদি ব্লাইন্ডলি ইউনিয়ন করি, তাহলে ওর কেসে হতে পারে এরকম একটা স্কিউ ট্রি জেনারেট হলো। তখন ফাইন্ড ওয়ান এর জন্য কিন্তু এন সংখ্যক রিকার্সিভ কল হতে পারে। তাহলে কি ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। তো ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য বা ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করার জন্য তখন আমরা দুইটা টেকনিক বা হিউরিস্টিক নিয়ে আসলাম: একটা ইউনিয়ন বাই র্যাঙ্ক আর একটা পাথ কম্প্রেশন। এখন প্রশ্ন হচ্ছে এগুলোকে হিউরিস্টিক কেন বলা হচ্ছে? হিউরিস্টিক হচ্ছে যে কোনো এক্সপেরিমেন্টাল ডেটার উপর বেস করে বা এক্সপেরিমেন্টের উপর বেস করে তুমি যখন ডিসিশন মেক করছো, যে এটার কোনো কনক্রিট বেস আসলে নাই বা কোনো কনক্রিট প্রুফ নাই যে হ্যাঁ এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আমি অলওয়েজ বেস্ট রেজাল্টই পাবো, এরকম কোনো কনক্রিট প্রুফ নাই। হিউরিস্টিক হচ্ছে যে এক্সপেরিমেন্টের মাধ্যমে যখন তুমি কোনো একটা ডিসিশনে আসো। যেমন আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, মনে করো যে আমি বেশ অনেকদিন ধরেই বেকিং করছি। তো বেকিং এর জন্য কি একটা পারফেক্ট টেম্পারেচার দরকার আর একটা টাইম মেনটেন করতে হয়, যে 30 মিনিটস 200 ডিগ্রিতে হয়তো আমি বেক করতে চাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি জানি না যে বেকিং এর এক্সাক্ট টাইম কোনটা, কারণ এক একটা মাইক্রোওয়েভের জন্য হয়তো এক এক রকম টাইম দরকার হতে পারে। যে ইলেকট্রিক ওভেনে করলে এক এক রকম, আবার মাইক্রোওয়েভে করলে আরেক রকম। তা আমি যখন মাইক্রোওয়েভ নিয়ে কাজ করছিলাম, আমি এক্স্যাক্টলি জানি না যে আমার এই কেকটা বেক করতে কতটুকু টাইম লাগবে। তো আমি বেশ কয়েকদিন ধরে এক্সপেরিমেন্ট করছি। প্রথম দিন হয়তো আমি 30 মিনিট 200 ডিগ্রিতে হচ্ছে বেক করলাম, তখন দেখলাম যে না, ভালো মতন হলো না। এরপর আমি বেশ কয়েকদিন ধরে এক্সপেরিমেন্ট করতে থাকলাম, এবং বেশ কয়েকটা এক্সপেরিমেন্টের পরে আমি খেয়াল করলাম যে আমি যদি আমার কেকটাকে 40 মিনিট এবং 180 ডিগ্রিতে বেক করি, তাহলে আসলে আমি একটা পারফেক্ট টেক্সচার পাই। তাহলে এই যে আমি এক্স্যাক্টলি জানি না যে এক্স্যাক্টলি কত মিনিট এবং কত সময় ধরে একটা কেককে হতে বেক করতে হতে পারে, আমি তখন কি করলাম? কিছুদিন এক্সপেরিমেন্ট করে তার উপর বেস করে একটা ডিসিশন মেক করলাম। আচ্ছা, বেশ কয়েকদিন ধরে আমি দেখলাম যে টেম্পারেচার যদি আমি 40-র কাছাকাছি, সরি 180 ডিগ্রির কাছাকাছি রাখি, আর 40 মিনিট, অ্যারাউন্ড 40 মিনিট যদি আমি বেক করি, তাহলে আসলে আমার কেকটা সুন্দরভাবে বেক হচ্ছে। তো তখন আমি কি করেছি বলতো? আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম বা এই যে ডিসিশন মেক করলাম, এটা কি কোনো কনক্রিট প্রুফের উপর বেস করে না, এটা কিন্তু এক্সপেরিমেন্টের উপর বেস করে। তো যখন আমি এক্সপেরিমেন্টের উপর বেস করে কোনো একটা ডিসিশন মেক করছি, তখন সেটাকে টেকনিক বা অন্য কিছু না বলে বলা হচ্ছে হিউরিস্টিক। তাহলে এই পাথ কম্প্রেশন এবং ইউনিয়ন বাই হিউরিস্টিক কেন? কারণ এগুলোর এক্সাক্ট কোনো কনক্রিট প্রুফ নাই। রাদার একটা ডেটা সেট নিয়ে কাজ করা হয়েছে, অনেকগুলো এলিমেন্টকে ফাইন্ড বা ইউনিয়ন করার সময় দেখা হয়েছে যদি আমরা র্যাঙ্ক ওয়াইজ ইউনিয়ন করি। র্যাঙ্ক কিসের ইন্ডিকেটর? হাইটের, তাই না? যে একটা ট্রি এর হাইট যত বেশি তার র্যাঙ্ক তত বেশি। তখন আমরা কি করতাম? যে বড় র্যাঙ্কের ট্রি এর নিচে ছোট র্যাঙ্কের ট্রিটাকে অ্যাটাচ করে দিব। এতে করে দেখা যেত হ্যাঁ, ট্রি এর র্যাঙ্ক বাড়তো না। সো এরকম ভাবে যদি আমি ইউনিয়ন বাই র্যাঙ্ক ইউজ করি ইউনিয়ন করার সময়, আবার পাথ কম্প্রেশন করি ফাইন্ড অপারেশনের সময়, তখন দেখা যায় যে ট্রি এর হাইট মোটামুটি কম হয় এবং রিডিউস করা যায় এবং ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কমে আসে।
এখন এক্স্যাক্টলি কতটুকু রিডিউস হবে সেটা হয়তো আমরা না বলতে পারলেও আমরা এতটুকু ইনশিওর করতে পারি হ্যাঁ কিছু হলেও রিডিউস হবে। তাহলে আমরা তখন হচ্ছে গিয়ে ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশনের কিছু এক্সাম্পল দেখেছিলাম। তাহলে আমরা পাথ কম্প্রেশনের কে এখান থেকে যদি শুরু করি যে এরকম একটা এক্সাম্পল ছিল, তো এইরকম একটা এক্সাম্পলে আমরা ফাইন্ড 7 করলে সে কত রিটার্ন করবে, আমরা রিপ্রেজেন্টেটিভ কিভাবে খুঁজে বের করব। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, একটা নোড যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোডই হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ। তাহলে এই কেসে ফাইন্ড 7 কত রিটার্ন করবে বলতো, 1। কিন্তু ফাইন্ড 7 1 যখন রিটার্ন করবে তাকে কতগুলো রিকার্সিভ কল দিতে হবে, আমরা যদি একটু খেয়াল করি যে এক্ষেত্রে কতগুলো রিকার্সিভ কল দিতে হবে। তাহলে প্রথমে ফাইন্ড 7 কল হলো, আচ্ছা ফাইন্ড 7 কল করবে, তারপরে 7 হচ্ছে 5 কে কল করবে, 5 3 কে কল করবে, 3 আবার 2 কে, 2 আবার 1 কে, মোট 5টা রিকার্সিভ কল হবে। তাহলে 3 এর হাইট যদি আরো বেশি হতো তাহলে নাম্বার অফ রিকার্সিভ কল কি আরো বেশি হতো। তো পাথ কম্প্রেশন টেকনিক যেটা বলে যে প্রথম দিকে ফাইন্ড করার সময় যেহেতু আমার 3 এর হাইট বেশি হচ্ছে, তখন আমরা কি করব যে হ্যাঁ তখন প্রথম দিকে কষ্ট করে সে হয়তো তার রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করে নিয়ে আসলো। কিন্তু পাথ কম্প্রেশন টেকনিক বলে একবার যদি আমি রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করতে পারি তাহলে এরপর কি করব, রিপ্রেজেন্টেটিভকে ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিব। তাহলে এই যে 7 এ ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 1 কে। শুধুমাত্র ওই নোটটা না, ওই নোট থেকে রুট নোট পর্যন্ত পৌঁছাতে যে পাথটা আছে, ওই নোট থেকে রুট নোট পর্যন্ত পৌঁছাতে যে পাথটা আছে, ওই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে তাদের সবার ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিব রুট নোডকে। তাহলে প্রথমে 7 তার ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 1 কে, এরপরে 5 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 1 কে, এরপরে 3 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 1 কে। কিন্তু খেয়াল করো 3 এর কিন্তু আবার একটা ব্রাঞ্চ আছে, 3 এর একটা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চটা কিন্তু ওই পাথের মধ্যে না, ওই পাথের কিন্তু ইন্টারমিডিয়েট কোনো ব্রাঞ্চ না। তাহলে এই ব্রাঞ্চটা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। যেমন 6 এর প্যারেন্ট যেহেতু 3 ছিল, এখনো 6 এর প্যারেন্ট 3 থেকে যাবে। আবার এটার প্যারেন্ট 6 ছিল, এটার প্যারেন্ট 6 থাকবে। মানে সহজ কথায় ওই পাথের যারা থাকবে তাদেরই আমরা প্যারেন্ট রুট নোডকে সেট করে দিব, কিন্তু এর বাইরে যারা যেমন ভাবে থাকবে, যেই ব্রাঞ্চ গুলো যেমন ভাবে থাকবে তাদেরকে তেমন ভাবেই রাখবো। এরপরে 3 এরও সেট করে দিলাম, এরপরে 2 এর আসি, যদিও কি 2 এর অলরেডি ডিরেক্ট প্যারেন্ট 1, সেটার আলাদা ভাবে হয়তো সেট করতে হচ্ছে না। আর 2 এর যে একটা ব্রাঞ্চ আছে সেটা আগে যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করছি যে হ্যাঁ যখন আমি একটা নোডের জন্য ফাইন্ডকে কল করছি, ওই নোড থেকে রুট নোড পর্যন্ত পৌঁছাতে যতগুলো রিকার্সিভ কল আছে তার মাঝে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবার ডিরেক্ট প্যারেন্ট আমি রুট নোডকে সেট করে দিচ্ছি। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে কোডিং লেভেলে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, যে আমি এই যে যখন ফাইন্ড সেট করছি আগে কি করতাম বলতো, যে রিপ্রেজেন্টেটিভকে যার প্যারেন্ট সে নিজেই সেই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এখন এক্স যদি এক্স এর প্যারেন্ট না হয় তার মানে সে রিপ্রেজেন্টেটিভ না, তখন আবার আমরা কি করি যে রিকার্সিভলি তার প্যারেন্টকে দিয়ে আবার ফাইন্ড কল করি। এখন এই ফাইন্ড সেট সে কি রিটার্ন করবে বলতো, ওই সেটের রিপ্রেজেন্টেটিভকে। তাহলে ও যখন রিপ্রেজেন্টেটিভ রিটার্ন করবে কি করবো, আমি এক্স এর প্যারেন্ট হিসেবে ওই রিপ্রেজেন্টেটিভটাকে সেট করে দিব। তাহলে আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে শুধু রিকার্সিভলি কল করতাম। কিন্তু এখন কি করব, যখন রিকার্সিভলি কল করতে থাকবো তখন একদম ফাইনাল স্টেজে গিয়ে যে ভ্যালুটা রিটার্ন করবে ইন্টারমিডিয়েট স্টেপ গুলোতে এসে সেগুলোকে আমরা কি করব, সেই ফাইন্ড সেট রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করবে, সেই রিপ্রেজেন্টেটিভকে কি করবে ইন্টারমিডিয়েট যাদের জন্য আমার ফাইন্ড এক্স কল হবে তাদের সবার প্যারেন্ট সেট করে দিব। তাহলে চলো দেখি যে কিভাবে কাজ করছে। যে প্রথমে এখানে 7 কল করা হচ্ছে, তাহলে ফাইন্ড 7 যে ভ্যালুটা রিটার্ন করবে আমরা সেটা কি করব, 7 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিব। এরপরে হচ্ছে ফাইন্ড 5, তাহলে ফাইন্ড 5 যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা কি করব, 5 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিব। এবার 5 নিজে নিজে প্যারেন্ট না, তাহলে 5 আবার 3 কে কল করবে। তাহলে ফাইন্ড 3 যত রিটার্ন করবে সেটা আমরা 3 এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেট করে দিব। এবারে 3 তার প্যারেন্ট 2 কে কল করবে, তাহলে ফাইন্ড 2 যত রিটার্ন করবে রিটার্ন ভ্যালু কি করব, 2 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিব। তারপরে 2 যেহেতু নিজে নিজে প্যারেন্ট না, 2 কল করবে 1 কে। তাহলে 1 কিন্তু নিজেই নিজের প্যারেন্ট, 1 হচ্ছে রুট নোড, সে হচ্ছে নিজেই নিজের প্যারেন্ট। তাহলে এখানে এসে কি ভ্যালু রিটার্ন করবে, কত রিটার্ন করবে 1। তাহলে ফাইন্ড 2 কত পেলো 1, তাহলে সে তখন কি করবো আমরা 2 এর প্যারেন্ট 1 সেট করে দিব। তারপরে আবার এটা কত রিটার্ন করবে, ফাইন্ড 2 বা ফাইন্ড 3 এর কাছে কত রিটার্ন করবে 1, তার মানে তখন কি করবো 3 এর প্যারেন্ট আমি 1 সেট করে দিব। এরপরে হচ্ছে ফাইন্ড 5 1 রিটার্ন করলো, 5 এর প্যারেন্ট আমি 1 সেট করে দিলাম। আর ফাইন্ড 7 এটা ইভেন্চুয়ালি এসে আমাদের ফাইনালি 7 রিটার্ন, ফাইন্ড 7 1 রিটার্ন করলো, তখন আমরা 7 এর প্যারেন্ট 1 সেট করে দিলাম। খেয়াল করো ইন্টারমিডিয়েট নোড গুলোর প্যারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই আগের গুলো যেমন ছিল ঠিক আগের মতনই থেকে যাচ্ছে। তাহলে মনে করো যে এই ট্রিটাতে
ফাইন্ড 7 করার ফলে এই ট্রিটাতে ফাইন্ড 7 করার ফলে কি আমি নতুন আপডেটেড ট্রি হচ্ছে এটা। তাহলে এই ট্রি এর হাইট কি মোটামুটি কমে গেছে না, বা ট্রি অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে না? পাথ কম্প্রেশনের কাজ কি বলতো? ট্রি এর হাইট রিডিউস করা, রাইট? যে পাথ কম্প্রেশন করার ফলে দেখা যায় যে ট্রিটা আসলে অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। একটা করার ফলেই যদি এরকম হয়ে যায়, এরপরে যদি আমি ফাইন্ড 8 দিই, তাহলে দেখা যাবে ট্রি অলমোস্ট ফ্ল্যাট হয়ে গেছে। যে ফাইন্ড 7 এটার পরে যদি আমি ফাইন্ড 8 কল করি, তাহলে দেখা যাবে যে ট্রিটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে এইরকম সিনারিওতে যে এখন মনে করো ফাইন্ড 7 আবার কল হলো, তার ফলে আমার ট্রিটা আপডেট হয়ে এরকম হয়ে গেল। তো এরপরে আবার আরেকটা ফাইন্ড 7 কল হলো, তখন কেমন হবে? তখন তো আমরা আপডেটেড ট্রি এর উপরই ফাইন্ড অপারেশন করব। তাহলে ফাইন্ড 7 কল হবে, তারপর ফাইন্ড 7 কি করবে? 7 এর প্যারেন্ট 1 কে কল করবে। খেয়াল করো 1 কিন্তু রুট নোড বা 1 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, তাহলে সে এখানে কি করলো? 1 রিটার্ন করলো। তাহলে তখন আমরা কি করব? 7 এর ডিরেক্ট প্যারেন্ট 1 সেট করে দিব, যদিও এটা অলরেডি সেট করা আছে। তাহলে খেয়াল করো, যখন আমি আগের বার রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করেছিলাম, তখন কি করেছি? রিপ্রেজেন্টেটিভকে তার ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিয়েছি। এরপরে যখন ফাইন্ড অপারেশন হচ্ছে, সে কিন্তু ডিরেক্টলি তার প্যারেন্টকে কল করতে পারছে, এবং সেখান থেকেই কিন্তু সে তার রিপ্রেজেন্টেটিভকে ফাইন্ড করতে পারছে। তার মানে আমরা বলতে পারি টোটাল দুইটা ফাইন্ড বা টোটাল দুইটা রিকার্সিভ কল দিয়ে আমরা কিন্তু তখন রিপ্রেজেন্টেটিভকে খুঁজে পেলাম। তাহলে কি বলতো, এরপরে মনে করি এই কেসে যদি আমি ফাইন্ড 5 করতে যাই, তাহলেও কিন্তু দুইটা রিকার্সিভ কলই লাগবে। আবার যদি ফাইন্ড 3 করতে যাই, তাহলেও দুইটা রিকার্সিভ কল লাগবে। আবার যদি ফাইন্ড 2 করতে যাও, তাহলেও কিন্তু দুইটা রিকার্সিভ কল লাগবে। বাকিগুলোর জন্য হয়তো একটা বা দুইটা করে বেশি দরকার হতে পারে এই কেসে, কিন্তু আমরা কি বলতে পারি? বেশিরভাগের জন্যই কি দুইটা রিকার্সিভ কল বা অলমোস্ট কনস্ট্যান্ট টাইম দরকার হবে। তো এই যে যখন আমরা ফাইন্ড অপারেশন করি, ট্রি এর হাইট রিডিউস হয়ে যায় শুধুমাত্র কিন্তু একটা পার্টিকুলার নোডের না, ইন্টারমিডিয়েট অনেকগুলো নোডেরই সে কি পাথ কম্প্রেস করে দিচ্ছে। এর ফলে কি ফাইন্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটি অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। এবং এরকম ভাবে যে অনেকগুলো ফাইন্ড অপারেশন যদি আমি পারফর্ম করি ওভার দ্য টাইম, যে সময়ের সাথে যদি অনেকগুলো ফাইন্ড অপারেশন হতে থাকে, তাহলে দেখা যায় যে ট্রি অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। খেয়াল করে এখানে একটা ফাইন্ড 7 করার ফলে ট্রি কি অলমোস্ট অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। এরপর ফাইন্ড 8 করলে আরো ফ্ল্যাট হয়ে যাবে। সো ওভার দ্য টাইম অনেকগুলো যখন ফাইন্ড অপারেশন আমরা করতে থাকি, তখন ট্রি কি ফ্ল্যাট হতে থাকে। ট্রি যখন ফ্ল্যাট হতে থাকে, তখন দেখা যায় যে ফাইন্ড অপারেশন আসলে অন এন এভারেজ কনস্ট্যান্ট টাইম নেয়। সো ওভার দ্য টাইম যখন অনেকগুলো ফাইন্ড অপারেশন হয়, তখন ট্রি ফ্ল্যাট হতে থাকে, এবং ফিউচার যে ফাইন্ড অপারেশন গুলো তার টাইম কমপ্লেক্সিটি তখন অন এন এভারেজে কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে চলো কিছু প্র্যাকটিস প্রবলেম দেখি। যেমন এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে, বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, যেই অর্ডারে দেয়া আছে সেই অর্ডারে আমাদের করতে হবে। এরকম টাইপের আমরা কিন্তু একদম শুরুর দিকে যে এক্সাম্পল করেছিলাম, তখন কিন্তু এরকম টাইপ ভাবেই শুরু করেছিলাম যে ফাইন্ড জিরো মানে কি? জিরোকে নিয়ে একটা নতুন নোড ক্রিয়েট করব, এবং প্যারেন্টের অ্যারেতে কি করব? আপডেট করে দিব, জিরো এর প্যারেন্ট হচ্ছে জিরো। তারপরে এরকম ভাবে কি সিকুয়েন্সিয়ালি অপারেশন গুলো করা যাবে। তাহলে এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিও। আজকে আমরা আরেকটা এক্সারসাইজ প্র্যাকটিস করি। যে এরকম একটা প্রবলেম দেয়া আছে যে এক্সামে আসলে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। যে এরকম ভাবেও দিতে পারে যে ডিরেক্টলি ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিয়েছে, একদম তোমাকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে, যে একদম নিজেকে প্যারেন্টের এটা ডিক্লেয়ার করতে হবে, তারপরে কি আস্তে আস্তে আপডেট করতে হবে, যেটা আমরা লাস্ট দিন এক্সাম্পল যখন প্র্যাকটিস করেছিলাম তখন দেখেছিলাম যে কিভাবে শুরু করব, আস্তে আস্তে কিভাবে আপডেট করব। আজকে আমরা এই এক্সারসাইজটা সলভ করি। কি বলা আছে? যে the following table shows the parent array of a disjoint set rooted tree implementation। আচ্ছা, মানে একটা আমাদেরকে disjoint set এর প্যারেন্টের অ্যারে দেয়া আছে। Perform the following operations sequentially using path compression and union by rank heuristic। আচ্ছা, এই যে যে চারটা অপারেশন দেয়া আছে, এগুলোকে পারফর্ম করতে বলেছে, এবং অবশ্যই পাথ কম্প্রেশন এবং ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক ইউজ করে। তাহলে প্রথম প্রশ্ন কি? যে ডিসজয়েন্ট সেট ফরেস্টটা ড্র করো। তারপর আবার একটা ইউনিয়ন করতে বলেছে, ইউনিয়ন করার পরে আবার ফরেস্টটাকে রিড্র করতে বলেছে, এরপর আরো একটা ইউনিয়ন, এটার করার পরে ফরেস্টটাকে আবার রিড্র করতে বলেছে, তারপরে হচ্ছে ফাইন্ড সেট 9 করতে বলেছে। তাহলে চলো যে আমরা একটা একটা করে সলভ করি। প্রথমে 1 নম্বর প্রশ্নে আসি। কি করতে বলেছে? এই যে আমাদের যে প্যারেন্টের অ্যারেটা দেয়া আছে, এখান থেকে আমাকে ডিসজয়েন্ট সেট ফরেস্টটা ড্র করতে। তাহলে আমরা যদি ডিসজয়েন্ট সেট ফরেস্টটা ড্র করি, ফরেস্ট মানে কি? যেখানে অনেকগুলো ট্রি থাকবে। তাহলে আমরা হয়তো প্যারেন্টের অ্যারে দেখে বের করতে পারবো, কিন্তু শুরু কিভাবে করা উচিত হবে? আমরা যদি আগে রুট নোডটাকে ড্র করি, তাহলে আমাদের জন্য ট্রিটাকে গ্রো করা ইজিয়ার হবে। তাহলে প্রথমে চলো আমরা রুট নোডকে আগে আইডেন্টিফাই করি। এখন রুট নোড কি? রিপ্রেজেন্টেটিভ। রুট নোডকে কিভাবে আইডেন্টিফাই করব? যার প্যারেন্ট সে নিজে। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, কোন কোন নোডের প্যারেন্ট তারা নিজে? এই যে জিরো, জিরো এর প্যারেন্ট জিরো নিজেই, তাহলে মানে কি জিরো একটা রুট নোড। ওয়ান এর প্যারেন্ট জিরো, আচ্ছা না, তার মানে ওয়ান রুট নোড না।
এরপর এভাবে যদি আমি চেক করতে থাকি, আবার 8 এর কাছে এসে দেখলাম 8 এর প্যারেন্ট আবার 8 নিজেই, তার মানে 8 হচ্ছে আরেকটা রুট নোড। তার মানে কি আমরা দুইটা রুট নোডকে আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে প্রথমে আমরা দুইটা রুট নোড ড্র করে ফেললাম, এবার আমরা আস্তে আস্তে ট্রিটাকে গ্রো করতে থাকি। তাহলে 1 এর প্যারেন্ট কে 0, ওকে 1 এর প্যারেন্ট 0 সেট করে দিলাম। 2 এর প্যারেন্ট হচ্ছে 1, ওকে 2 এর প্যারেন্ট 1। 3 এর প্যারেন্ট হচ্ছে 2, 3 এর প্যারেন্ট 2 সেট করে দিলাম। এরপরে 4 এর প্যারেন্ট 2, 4 এর প্যারেন্ট 2 সেট করে দিলাম। তারপরে 5 এবং 6 দুইটার প্যারেন্টই হচ্ছে 4, তাহলে 5 এবং 6 দুইটার প্যারেন্টই হচ্ছে 4। তারপরে 7 এর প্যারেন্ট হচ্ছে 0, ওকে 7 এর ডিরেক্ট প্যারেন্ট 0 সেট করে দিলাম। এবার 8 এর কাছে আসি, আচ্ছা 8 তো আগেই ড্র করেছি, 8 এর প্যারেন্ট যেহেতু 8 নিজেই, তার মানে 8 হচ্ছে একটা রুট নোড। এবার 9 এর প্যারেন্ট হচ্ছে 8, 9 এর প্যারেন্ট হচ্ছে 8। 10 এর প্যারেন্ট হচ্ছে 9, ওকে 10 এর প্যারেন্ট হচ্ছে 9। এবার 11 এর প্যারেন্ট হচ্ছে 8, 11 এর প্যারেন্ট হচ্ছে 8। তাহলে এই হচ্ছে আমাদের ডিসজয়েন্টেড ফরেস্টটা। এখন আমরা আসি যে আমাদের একটু ফাইন্ড করতে হবে, ট্রি এর র্যাঙ্ক ফাইন্ড করতে হবে। কারণ আমরা যখন ইউনিয়ন করতে যাব পরবর্তীতে, তখন তো আমাকে আসলে ইউনিয়ন বাই র্যাঙ্ক করতে হবে, তাই না? তাহলে আমাকে জানতে হবে না যে ট্রি এর র্যাঙ্ক কত। আর খেয়াল করো, আমরা যখন ইউনিয়ন করি তখন কিন্তু আমরা কোনো ইন্টারমিডিয়েট নোডের ইউনিয়ন করি না, আমরা কিন্তু সবসময় রুট নোডের ইউনিয়ন করি। যে একটা এলিমেন্ট কোন ট্রিতে আছে, আগে তার রুট নোডটা খুঁজে বের করি, তারপরে কি করি, যাদেরকে ইউনিয়ন করতে চাচ্ছি ওই দুইটা ট্রি এর রুট নোডকে আমরা মার্জ করে দিই। তো আমাদের কার র্যাঙ্ক জানা দরকার, রুট নোডের র্যাঙ্ক জানা দরকার। তাহলে এই কেসে শুধুমাত্র রুট নোডের র্যাঙ্ক জানাই আমাদের জন্য ইনাফ। যেহেতু প্রশ্ন বলে দেয়া নেই, তাহলে চলো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা র্যাঙ্ক কিসের ইন্ডিকেটর, হাইটের, তাই না? যে একটা ট্রি এর হাইট কত, আর হাইট কিভাবে মেজার করব, রুট নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে সেই ডিস্টেন্সটাকে কি আমরা ওই ট্রি এর হাইট হিসেবে কনসিডার করব। তাহলে এই ট্রি এর জন্য দেখি তো ম্যাক্সিমাম ডিস্টেন্সের লিফ নোড হচ্ছে এটা, এটা বা এটা যেটাই যাও, তাহলে সেই ডিস্টেন্সটা কত, 1 2 3 4। তাহলে আমরা কি বলতে পারি, এই ট্রি এর র্যাঙ্ক হচ্ছে 4, এই ট্রি এর যে রুট নোড তার র্যাঙ্ক হচ্ছে 4। আবার যদি এই ট্রি এর আসি, তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যে লিফ নোডটা আছে তার ডিস্টেন্স কত, 2। তাহলে এই ট্রি এর যে 8, রুট নোড 8, তার র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে আমাকে যখন ডিসজয়েন্টেড ফরেস্ট ড্র করতে বললো, আমরা কি প্যারেন্ট অ্যারে থেকে এভাবে ড্র করতে পারবো, এবং সাথে আমরা র্যাঙ্কটাও এস্টিমেট করে রাখবো। কারণ পরবর্তীতে যখন আমরা ইউনিয়ন করতে যাব, আমাকে তো ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে অবশ্যই রুট নোডের র্যাঙ্ক জানাই আমাদের জন্য ইনাফ, অন্যগুলো র্যাঙ্ক আসলে জানা এতটা ম্যান্ডেটরি না। এবার আমরা আসি যে এই হচ্ছে আমাদের কারেন্ট ডিসজয়েন্টেড ফরেস্ট, এই হচ্ছে আমাদের কারেন্ট ডিসজয়েন্টেড ফরেস্ট। এখন এই ফরেস্টের উপর আমরা কি করব, ইউনিয়ন 3 7 করব, 3 এবং 7 কে ইউনিয়ন করব। তাহলে ইউনিয়ন করতে গেলে আগে আমাকে জানতে হবে 3 কোথায় আছে, তারপর 7 কোথায় আছে। তাহলে 3 এর রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করতে হবে, মানে 3 যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড। এরপরে 7 এর রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করতে হবে, মানে 7 যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড। তারপর আমরা কি করি, রুট নোড গুলোকে মার্জ করে দিই। তাহলে প্রথমে আমরা ফাইন্ড করি, তাহলে ফাইন্ড 3, এই যে 3 যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কে 0, তাহলে ফাইন্ড 3 কত রিটার্ন করবে, 0, মানে 3 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 0। কিন্তু ফাইন্ড করার সময় ওই যে আমরা পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করব, তাহলে কি ট্রি চেঞ্জ হয়ে যাবে না? পাথ কম্প্রেশন হিউরিস্টিক কি বলে, ওই নোড থেকে যে 3 এর কাছে আসলাম, 3 সে কি নিজেই নিজের প্যারেন্ট না, তাহলে 3 কাকে কল করবে, 2 কে। 2 কি নিজেই নিজের প্যারেন্ট না, 2 কাকে কল করবে, 1 কে। 1 কি নিজেই নিজের প্যারেন্ট না, 1 কাকে কল করবে, 0 কে। তাহলে এই হচ্ছে আমাদের পাথটা। তাহলে পাথ কম্প্রেশন টেকনিক কি বলে, এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবার ডিরেক্ট প্যারেন্ট আমি কি সেট করে দিব, সবার ডিরেক্ট প্যারেন্ট আমি সেট করে দিব রুট নোডকে। তাহলে এই যে 3 কোথায়, এই যে 3 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 0 কে। আবার 2 এর ডিরেক্ট প্যারেন্ট 2 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিব 0 কে। খেয়াল করো, 2 এরও ডিরেক্ট প্যারেন্ট এখানে 0 কে সেট করে দিলাম, কিন্তু 2 এর কিন্তু এখানে একটা ব্রাঞ্চ আছে। আমরা যদি 2 এর ব্রাঞ্চটা দেখি, খেয়াল করো 2 এর কিন্তু একটা ব্রাঞ্চ আছে, এটা কিন্তু ওই পাথের কোনো ইন্টারমিডিয়েট নোডস না। সো এই ব্রাঞ্চটা যেমন ছিল, মানে 2 এর চাইল্ড হিসেবে ছিল, এটা 2 এর ব্রাঞ্চ হিসেবেই থেকে যাবে। যেই নোডগুলো ওই পাথে থাকবে শুধুমাত্র তাদের ডিরেক্ট প্যারেন্ট আমরা রিপ্রেজেন্টেটিভ বা রুট নোডকে সেট করে দিব, কিন্তু বাকিগুলো কি যেমন ছিল তেমনই থাকবে। যেমন 4, এটা কিন্তু ওই পাথের কোনো ইন্টারমিডিয়েট নোড না। সো 4 আগে যেমন ভাবে ছিল 4 এর প্যারেন্ট 2, এখনো 4 এর প্যারেন্ট 2 থেকে যাবে। আর 4 এর দুইটা চাইল্ড যেমন ভাবে ছিল তারা তেমন ভাবেই থেকে যাবে। তাহলে সহজ কথায়, যারা ইন্টারমিডিয়েট পাথে থাকবে শুধুমাত্র তাদেরই প্যারেন্ট চেঞ্জ করে দিব, আর তাদের ব্রাঞ্চগুলো যেমন ভাবে থাকবে ঠিক তেমন ভাবেই আনচেঞ্জ থাকবে। এবার আসি 1, খেয়াল করো 1 এর ডিরেক্ট প্যারেন্ট আমরা 0 সেট করে দিলাম।
তাহলে এই পাথে যারা ছিল তাদের ডিরেক্ট প্যারেন্ট 0 সেট করে দিলাম। এখন অন্য যে এক্সট্রা ব্রাঞ্চ গুলো বাকি থাকবে, যেমন এখানে 7, এখানে ব্রাঞ্চ বা আরো অনেক ব্রাঞ্চ থাকতে পারে, এগুলো আনচেঞ্জ থাকবে। আগে যেমন ছিল যে 7 এর ডিরেক্ট প্যারেন্ট ছিল 0, সেটা সেই অনুযায়ী রেখে দিলাম। ঠিক আছে? তাহলে এই ট্রিতে ফাইন্ড অপারেশন করার ফলে আমার ট্রি কে আপডেট হয়ে এরকম হয়ে গেল। তাহলে ফাইন্ড এর সময় আমরা পাথ কম্প্রেশন টেকনিক কখন অ্যাপ্লাই করি? ফাইন্ড এর সময় আমরা পাথ কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করি। এখন তারপর আমরা আসি যে ফাইন্ড 7 করব। তাহলে আমরা আবার সেম ভাবে ফাইন্ড 7 এর কাছে আসি। সেটা কোথায় করব বলতো? লাস্ট আপডেটেড ট্রিতে। আমরা সবসময় লাস্ট আপডেটেড ট্রি নিয়ে ডিল করব। তাহলে ফাইন্ড 3 করার পরে আমার ট্রিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। তাহলে ট্রিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। এখন আমি ফাইন্ড 7 করব। তাহলে 7 আছে এখানে। খেয়াল করো 7 এর ডিরেক্ট প্যারেন্টই কিন্তু 0। তাহলে কিন্তু আর আলাদাভাবে আমাকে পাথ কম্প্রেস করা দরকার হচ্ছে না। তাহলে ফাইন্ড 7 এ এখানে কত রিটার্ন করবে? 0। তাহলে ফাইন্ড 7 করার পরে পাথ কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করলেও আসলে ট্রিতে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমার এই ট্রি যেমন ভাবে ছিল তেমন ভাবেই থেকে যাবে। এবার আমরা আসি র্যাঙ্ক চেঞ্জ হবে কিনা। আমরা সবসময় কি রুট নোডের র্যাঙ্ক নিয়েই কনসার্ন। এবার আমরা আসি র্যাঙ্ক চেঞ্জ হবে কিনা। আগে এই ট্রি এর র্যাঙ্ক কত ছিল? 4। এখন আমরা একটু দেখি যে এই ট্রি এর র্যাঙ্ক তাহলে কত হবে। যে এবার যদি আমি ম্যাক্সিমাম ডিস্টেন্সে লিফ নোডটাকে মেজার করতে যাই, তাহলে হচ্ছে কি হাইট হচ্ছে 3। তাহলে এটা র্যাঙ্ক চেঞ্জ হওয়ার কথা। কিন্তু আমরা যখন পাথ কম্প্রেশনের কোড দেখেছিলাম, তখন কি আমরা দেখেছিলাম যে সে র্যাঙ্ক আপডেট করে কিনা? চলো আমরা একটু অ্যালগোরিদমটা আরেকবার একটু দেখে আসি যে আমাদের কোড কোথায়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করার পরে আমাদের কোড। খেয়াল করে এই হচ্ছে ফাইন্ড সেটের কোড। যদি x এর প্যারেন্ট না হয়, তাহলে রিকার্সিভলি সে প্যারেন্টকে কল করছে এবং যে ভ্যালুটা রিটার্ন করছে সেটাই x এর প্যারেন্ট হিসেবে সেট করছে। এই কোডের মাঝখানে কোথাও কি র্যাঙ্ক আপডেট করা নিয়ে কোনো কিছু করা আছে? কারণ ওই যে হিউরিস্টিক, সে কমপ্লিট ভাবে বলতে পারছে না যে হাইট আসলে কতটুকু রিডিউস হবে। তাহলে সে কনক্রিট ভাবে বলতে পারছে না হাইট আসলে কতটুকু রিডিউস হবে। তাহলে কি সে র্যাঙ্ক নিয়ে আসলে কোনো ডিল করছে না। যদিও ট্রি এর হাইট কমে যাচ্ছে, কিন্তু ফাইন্ড সেট কিন্তু র্যাঙ্ক আপডেট করে না। র্যাঙ্ক একটা মাত্র কেসে আপডেট হয়। র্যাঙ্ক শুধু এবং শুধুমাত্র একটা মাত্র কেসে আপডেট হয়। সেটা হচ্ছে যখন আমরা সেম র্যাঙ্কে দুইটা ট্রিকে ইউনিয়ন করব, তখন ওয়াই এর র্যাঙ্ক বেড়ে যাবে। এই একটা মাত্র কেসে। ইনিশিয়ালি সবার র্যাঙ্ক আমরা 0 দ্বারা সেট করি। তারপরে যখন আমরা ইউনিয়ন করতে থাকি, যখন আমরা সেম র্যাঙ্কে দুইটা নোডকে ইউনিয়ন করতে যাই, তখনই দেখা যায় যে ট্রি এর হাইট বেড়ে যায় এবং তখন আমরা ওয়াই এর র্যাঙ্ক বাড়িয়ে দিই। এছাড়া আর কোনো কেসে কিন্তু আমরা র্যাঙ্ক নিয়ে ডিল করি না। সো পাথ কম্প্রেশন করার পরে ট্রি এর হাইট যদি এক্সট্রিম কমে যায়ও, তারপরেও কিন্তু আমরা সেটা ডিটেক্ট করতে পারছি না বা এই কোডটা সেটা হ্যান্ডেল করছে না। তাহলে পাথ কম্প্রেশন টেকনিক যখন আমরা অ্যাপ্লাই করছি, তখন ট্রি আপডেট হচ্ছে ঠিকই, কিন্তু আমরা তো র্যাঙ্ক আপডেট করছি না। তাই এই ট্রিতে ফাইন্ড 7 করলাম, ফাইন্ড 3 দুজনের রিপ্রেজেন্টেটিভ সেম। তাহলে আমরা কি বলতে পারি বলতো? 3 এবং 7 দুইজনের রিপ্রেজেন্টেটিভ সেম, দুইজনই 0 রিটার্ন করেছে। তার মানে কি তারা সেম ট্রিতে আছে। তার মানে কি তারা সেম সেটে আছে। যেহেতু তারা সেম সেটে আছে, তার মানে তারা অলরেডি কানেক্টেড। তাহলে ইউনিয়ন করার কোনো দরকার নাই। এখন আমরা আসি যে কি বলেছে, রিড্র দা ফরেস্ট। তার মানে শুধুমাত্র ট্রিটা ড্র করলে তো হবে না, ফরেস্টটাকে আবার ড্র করতে হবে। তাহলে এই ট্রিটা আপডেট হয়ে এটা হলো। আর এটা তো কোনো চেঞ্জ হলো না, তাহলে সে যেমন ছিল তেমনই থেকে যাবে। আর র্যাঙ্কের ব্যাপারে যেটা বললাম, পাথ কম্প্রেশন টেকনিক কিন্তু র্যাঙ্ক নিয়ে ডিল করে না। যদিও আমাদের এখানে ট্রি এর হাইট কমে গেছে, কিন্তু পাথ কম্প্রেশন টেকনিক যেহেতু এই জিনিসটা নিয়ে ডিল করে না, সো র্যাঙ্ক আগের মতোই 4 থাকবে, ইভেন দো দ্য ট্রি হাইট হ্যাজ বিন রিডিউসড। যদিও ট্রি এর হাইট কমে গেছে, কিন্তু তারপরও কি পাথ কম্প্রেশন টেকনিক তো র্যাঙ্ক নিয়ে ডিল করে না। সো র্যাঙ্ক আগে যা ছিল, আগে 4 ছিল, এখনো তা 4ই থেকে যাবে। আর আগের ট্রি যেহেতু চেঞ্জ হয় নাই, আগের ট্রি এরকমই থেকে যাবে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কতটুকু? এই যে ব্ল্যাক মার্ক করা যতটুকু আছে, এই অংশটুকু হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। এতটুকু করাই তোমাদের জন্য ইনাফ। যে প্রথমে ফাইন্ড 3 করলাম, তাহলে 3 এর 3 আপডেট হয়ে গেল। ফাইন্ড 7, সে 0 রিটার্ন করলো, কিন্তু যেহেতু 7 এর জন্য 3 আপডেট হলো না, সো বারবার একই জিনিস ড্র করার দরকার নেই। তাহলে এই হচ্ছে ফাইন্ড 3 এবং 7 করার পরে তাদের আপডেটেড ট্রি। আর অন্য ট্রিটা যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, যেমন ছিল তেমনই থাকবে। তারপর আমরা দেখলাম যে এখানে 3 এবং 7 দুইটারই রিপ্রেজেন্টেটিভ সেম, তার মানে সেম সেটে আছে, ইউনিয়ন করার কোনো দরকার নেই। সো ইউনিয়ন করার পরে আমার ফরেস্ট আপডেট হয়ে গেছে। যদিও কোনো ইউনিয়ন হয়নি, কিন্তু ফরেস্ট কিন্তু আপডেট হয়ে গেছে। তাহলে ফরেস্ট আপডেট হওয়ার পরে এই হচ্ছে আমার আপডেটেড ফরেস্ট ইউনিয়ন 3-7 এর পর। এবার আমরা নেক্সট অপারেশনে আসি। তাহলে এই হচ্ছে ইউনিয়ন 3-7 এর পরে আমার লাস্ট আপডেটেড ফরেস্ট। আমরা সবসময় লাস্ট আপডেটেড ফরেস্ট নিয়ে ডিল করব।
তাহলে আগে যে 3-7 ছিল সেটার পরে আমার লাস্ট আপডেটেড ফরেস্ট হচ্ছে এটা। এখন কি করব আমরা ফাইন্ড ইউনিয়ন 5-7 করব। তাহলে প্রথম কাজ কি বলতো, ইউনিয়ন 5-7 করতে হলে আগে ফাইন্ড 5 করতে হবে। তাহলে আগে আমাকে জানতে হবে 5 কোথায় আছে, 5 কোথায় আছে, এই যে 5। তাহলে 5 যে 3 তে আসে সেই 3 এর রুট নোড কত, 0। তাহলে ফাইন্ড 5 কত রিটার্ন করবে, 0। তাহলে ফাইন্ড 5 অবশ্যই ফাইন্ড অপারেশনের সময় আমরা পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করব। তাহলে সেই হিউরিস্টিক অ্যাপ্লাই করার পরে কি 3 চেঞ্জ হয়ে যাবে না? তাহলে দেখি 5 4 কে কল করবে, 4 2 কে কল করবে, 2 আবার কি করবে, 0 কে কল করবে। তাহলে এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে তাদের ডিরেক্ট প্যারেন্ট কি সেট করে দিব, আমরা রুট 0 কে সেট করে দিব। তাহলে এই যে 5 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 0 কে। তারপরে 4 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 0 কে। খেয়াল করো 4 এর একটা ব্রাঞ্চ ছিল 6, সেটা কিন্তু যেমন ছিল তেমন ভাবেই থাকবে। আমরা যদি একটু পাথটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের পাথ। তাহলে এই পাথে যে ইন্টারমিডিয়েট নোড গুলো আছে তারা যেমন ভাবে ছিল তাদের আমরা কি করব, প্যারেন্ট আপডেট করে দিব। তাহলে প্রথমে 5, হ্যাঁ 5 এর ডিরেক্ট প্যারেন্ট আমি 0 সেট করে দিলাম। তারপর আবার 4 এরও ডিরেক্ট প্যারেন্ট আমি 0 সেট করে দিলাম, কিন্তু 4 এর কিন্তু এখানে একটা ব্রাঞ্চ ছিল। তাহলে এটা যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে, কারণ এটা তো ওই পাথের কোনো ইন্টারমিডিয়েট নোড না। তো এটা 6 এর আগের প্যারেন্ট 4 ছিল, এখনো প্যারেন্ট 4ই থাকবে, মানে ওই পাথের বাইরে যে ব্রাঞ্চ গুলো থাকবে সেগুলো যেমন ছিল তেমন ভাবেই থাকবে। এরপরে 2 কি করলাম, এই যে 2 এর ডিরেক্ট প্যারেন্টে এই কেসে আমরা 1 সেট করে দিলাম, 2 এর ডিরেক্ট প্যারেন্টে আমরা 1 সেট করে দিলাম। আর বাকি যারা যেমন ছিল, বাকি যারা যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। যে এখানে খেয়াল করো এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড ছিল সবার ডিরেক্ট প্যারেন্ট আমি সেট করে দিয়েছি। এরা কি অন্য ব্রাঞ্চগুলো যেমন ছিল ঠিক তেমন ভাবেই থেকে যাবে। তাহলে এই হচ্ছে ফাইন্ড 5 করার পরে আমাদের 3 এর অবস্থা। তাহলে 5 এর রিপ্রেজেন্টেটিভ 0 সেটা পেলাম। এবার র্যাঙ্ক যদি আমরা নিয়ে ডিল করি, কি বলেছি, পাথ কম্প্রেশন টেকনিক কিন্তু র্যাঙ্ক দিয়ে ডিল করে না। যদিও আমাদের ট্রি এর হাইট কমে যাচ্ছে, তার মানে কি সেই অনুযায়ী র্যাঙ্ক কমে যাওয়ার কথা, কিন্তু পাথ কম্প্রেশন টেকনিক কিন্তু র্যাঙ্ক নিয়ে ডিল করে না। যেহেতু পাথ কম্প্রেশন টেকনিক র্যাঙ্ক নিয়ে ডিল করে না, সো র্যাঙ্ক আগেও 4 ছিল, এখনো কি 0 এর র্যাঙ্ক 4ই থেকে যাবে। এবার আমরা আসি পরেরটা, ফাইন 10 এর কাছে আসি। তাহলে আমরা দেখি যে 10 এর 3টা আসলে কোথায় আছে। তাহলে এই যে 10, তাহলে 10 কি করবে, 10 9 কে কল করবে, 9 আবার কাকে কল করবে, 8 কে কল করবে। তাহলে এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে সবার ডিরেক্ট প্যারেন্ট আমরা কি সেট করে দিব, রুট নোড কে সেট করে দিব। প্রথমত 10 যেই ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড কে 8, তাহলে ফাইন 10 কত রিটার্ন করবে, 8। তারপরে আমরা কি করব, ফাইন পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, 10 এর প্যারেন্ট হচ্ছে 9। ওকে, তাহলে আমরা কি করলাম, এই যে 10 এর প্যারেন্ট 9 কে কল করলো, 9 8 কে কল করলো। তাহলে পাথ কম্প্রেশন টেকনিক কি করবে, একবার যদি রিপ্রেজেন্টেটিভ খুঁজে পাই আমরা কি করব, রিপ্রেজেন্টেটিভকেই তার ডিরেক্ট প্যারেন্ট হিসেবে সেট করে দিব। তাহলে 10 এর ডিরেক্ট প্যারেন্ট এবার কাকে সেট করে দিব, 8 কে। তারপরে 9 এর ডিরেক্ট প্যারেন্ট তো অলরেডি 8 আছে, এটার আলাদাভাবে কিছু করা লাগলো না। আর অন্য যে ব্রাঞ্চটা আছে 11, এটা তো ওই পাথের মধ্যে না, 11 তো ওই পাথের মধ্যে না। তাহলে আমরা কি করব, এই 11 আগে যেমন ভাবে ছিল তেমন ভাবেই থাকবে, যে আগে 11 এর প্যারেন্ট ছিল 8, এটা এমন ভাবেই থাকবে। এটার নিচে যদি অন্য ব্রাঞ্চ থাকতো তাহলে সেগুলো যেমন ভাবে ছিল তেমন ভাবেই থেকে যেত। আরো ব্রাঞ্চ থাকলে কি সেগুলো যেমন ভাবে ছিল তেমন ভাবেই আমরা রেখে দিতাম। তাহলে এই হচ্ছে দুইটা ফাইট করার ফলে, যে আমরা ইউনিয়ন করতে হলে আগে কি করতে হবে বলতো, যে আগে ওই দুইটা এলিমেন্ট কোন দুইটা স্টেটে আছে সেটা ফাইন্ড করতে হবে। তাহলে ফাইন্ড 5 করলাম, 5 এর 3 আপডেট হয়ে গেল। তারপর ফাইন্ড 10 করলাম, 10 এর 3 কি হয়ে গেল, আপডেট হয়ে গেল। তাহলে এই হচ্ছে দুইটা আপডেটেড ট্রি ফাইন্ড করার পরে। আর র্যাঙ্ক যেহেতু আগে যেটা ছিল সেটাই থেকে যাবে। খেয়াল করো দুইটা ট্রিরই কিন্তু হাইট সিগনিফিকেন্টলি রিডিউসড হয়েছে, কিন্তু তারপরও কিন্তু আমরা তার র্যাঙ্ক আপডেট করিনি, কারণ পাথ কম্প্রেশন টেকনিক র্যাঙ্ক আপডেট করে না, পাথ কম্প্রেশন টেকনিক র্যাঙ্ক আপডেট করে না। তাহলে এই হচ্ছে ফাইন্ড 5 এবং 5-10 করে আমরা জেনে নিলাম যে 5 এবং 10 কোন দুইটা ট্রিতে আছে। তাদের রুট নোড আমি জেনে গেছি, 5 এর রুট নোড 0 আর 10 এর রুট নোড 8। তাহলে এখন আমরা কি করব বলতো, বেসিক্যালি আমরা আসলে 0 আর 8 কে কি মার্জ করব। তাহলে এখানে মার্জ করার ক্ষেত্রে আমাদের কি খেয়াল রাখতে হবে বলতো, আমরা সবসময় বেশি হাইটের ট্রি এর নিচে ছোট হাইটের ট্রিটাকে অ্যাড করব। তাহলে 0 এর র্যাঙ্ক 4 আর 8 এর র্যাঙ্ক 2, তার মানে কি 8 এর র্যাঙ্ক কম, তাহলে আমরা কি করব, 8 এর প্যারেন্ট হিসেবে সেট করে দিব 0 কে। যার র্যাঙ্ক কম তার প্যারেন্ট হিসেবে সেট করে দিব বড় র্যাঙ্কে যে রুট নোড আছে তাকে। ঠিক আছে, র্যাঙ্ক। তাহলে এখানে খেয়াল করো যে ওর র্যাঙ্ক ছিল 4, ওর র্যাঙ্ক ছিল 2, তার মানে কি দুইটার র্যাঙ্ক কিন্তু আবার সেম না।
এই ট্রি এর র্যাঙ্ক বেশি আর এই ট্রি এর র্যাঙ্ক হচ্ছে কম, তাহলে আমরা বড় র্যাঙ্কের ট্রি এর নিচে ছোট র্যাঙ্কের ট্রিটা আপডেট করে দেবো। খেয়াল করো অনেক সময় এমনও হতে পারে যে এই র্যাঙ্কের হাইট বেশি, এই র্যাঙ্কের হাইট বেশি দেখাচ্ছে, কিন্তু আমরা এই ভ্যালুটা নিয়ে কনসার্ন, যে র্যাঙ্কের ভ্যালু কত। যার র্যাঙ্কের ভ্যালু বেশি সে তার নিচে আমরা ছোট র্যাঙ্কের, মানে যার র্যাঙ্কের ভ্যালু কম তার রুট নোটটাকে আমরা অ্যাটাচ করে দিব। তাহলে অ্যাটাচ করার পরে আমাদের ফাইনাল ইউনিয়ন করার পরে ট্রি হচ্ছে এটা। তো ইউনিয়ন 5 এবং 7 করার পরে আমার ট্রি এর কারেন্ট সিচুয়েশন হচ্ছে এটা। তাহলে এই স্লাইডে যতটুকু দেয়া আছে এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার। আগে ফাইন্ড 5 ফাইন্ড 10 করে নিব, পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করে ট্রি আপডেট হয়ে যাবে। এরপরে কি করব, রুট নোট গুলোকে মার্চ করব, কি করব যার র্যাঙ্ক বেশি তার নিচে ছোট র্যাঙ্কের রুট নোটটাকে আমরা অ্যাটাচ করে দিব। তাহলে এইটার র্যাঙ্ক যেহেতু কম ছিল তাহলে এইটার কি আপডেট হয়ে গেল। তাহলে খেয়াল করো 8 কিন্তু এখন আর রুট নোট নাই, 8 কিন্তু এখন একটা ইন্টারমিডিয়েট নোড হয়ে গেছে। আমরা কিন্তু ইন্টারমিডিয়েট নোডের র্যাঙ্ক নোট নিয়ে তেমন একটা কনসার্ন না, হয়তো র্যাঙ্কের টেবিল আপডেট হবে, কিন্তু আমরা শুধুমাত্র কার র্যাঙ্ক নিয়ে কনসার্ন, রুট নোডের র্যাঙ্ক নিয়ে কনসার্ন। তাহলে এখানে নতুন যে রেজাল্টেন্ট ট্রি, সেই নতুন ট্রি এর র্যাঙ্ক নোট র্যাঙ্ক কি এখনো 4ই থেকে যাবে, যেহেতু দুইটা ডিফারেন্ট র্যাঙ্কের ট্রি কে আমরা মার্জ করেছি। সো লার্জার র্যাঙ্কের ট্রি এর কি র্যাঙ্ক আপডেট হবে না, কারণ আমরা জানি র্যাঙ্ক একমাত্র একটা কেসে আপডেট হয় যখন আমরা সেম র্যাঙ্কে দুইটা ট্রি কে মার্জ করছি। তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট আপডেটেড। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম র্যাঙ্ক র্যাঙ্ক কি কখনো চেঞ্জ হয় না? মানে হ্যাঁ, যখন আমি আপডেটেড একটা ট্রি পাবো তখন, মানে গত এই যে আগের স্লাইডটাতে হচ্ছে র্যাঙ্ক তো 2 হবার কথা, 2 আর 1 না? কোনটাতে টুয়ার? ও না না, এটা আপডেট হবে না। খেয়াল করে এটা কি পাথ কম্প্রেশন করার পরে কি ট্রি এর অবস্থা এটা না? পাথ কম্প্রেশন একটু আগে আমরা কি দেখলাম, পাথ কম্প্রেশনের কোডে যে ফাইন্ডের কোড, আমরা পাথ কম্প্রেশন টেকনিক কোথায় অ্যাপ্লাই করি? ফাইন্ডে। চল আমরা একটু ফাইন্ডের কোডে আরেকবার একটু যাই। ফাইন্ডের কোডটা কোথায় আছে? এই যে ফাইন্ডের কোড। ফাইন্ডের কোডে খেয়াল করো যে সে কিন্তু র্যাঙ্ক নিয়ে আপডেট মানে ডিল করছে না। সো যদিও ট্রি এর হাইট কমে যাচ্ছে, ফাইন্ড করতে গিয়ে যখন আমরা পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করছি সে কিন্তু র্যাঙ্ক রিডিউস করছে না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে ট্রি এর হাইট তো কমে গেছে, কিন্তু ফাইন্ড তো আসলে এই হাইট কতটুকু কমছে এটা তো ট্র্যাক রাখছে না এবং সে র্যাঙ্ক আপডেট করে না। সো ফাইন্ড অপারেশন শেষে কখনোই র্যাঙ্ক আপডেট হবে না, এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, তোমার কনসার্ন ঠিক যে এখন তো এই ট্রিটার র্যাঙ্ক হচ্ছে 2 হয়ে যাওয়ার কথা, এই ট্রি এর র্যাঙ্ক 1 হয়ে যাওয়ার কথা, কিন্তু না। ফাইন্ড কম্প্রেশন টেকনিক যেহেতু র্যাঙ্ক আপডেট করে না, সো ফাইন্ড করার পরে যদিও ট্রি এর হাইট কমে গেছে র্যাঙ্ক আগের মতোই থেকে যাবে, কারণ আমাদের কোডটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে ফাইন্ড অপারেশন আসলে র্যাঙ্ক নিয়ে ডিল করে না। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে। এটা কনফিউজিং মনে হতে পারে, কারণ এখানে তো আমরা দেখছি যে হাইট কমে গেছে, কিন্তু না, একদম শুরুতে আমরা যে র্যাঙ্ক কম্পিউট করেছিলাম সেটাই থাকবে। ঠিক আছে, একদম শুরুতে যখন ডিসিশন সেট ফরেস্ট আমরা ড্র করেছিলাম তখন যে ইনিশিয়াল র্যাঙ্ক ছিল সেটাই কি, সেটাই থেকে যাবে। আর একমাত্র র্যাঙ্ক চেঞ্জ হবে তখন যখন সেম র্যাঙ্কে দুইটা ট্রিকে তুমি মার্চ করতে যাবে, তখন ওয়াই এর র্যাঙ্ক কি, ওয়াই এর র্যাঙ্ক হচ্ছে বেড়ে যাবে এক। ওইটাই একমাত্র সিনারিও। এবার তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট আপডেটেড ট্রি। ওই দুইটা ইউনিয়ন করার পরে ট্রি এর অবস্থা হচ্ছে এটা। এখানে কি করতে বলছে যে খেয়াল করো, এই যে পাথ কম্প্রেস করলাম, তাও ট্রি এর হাইট রিডিউস হয়ে গেল, কিন্তু তারপরেও কি ওই যে ইনিশিয়াল যে র্যাঙ্ক কম্পিউট করেছিলাম সেটাই থেকে যাবে। তাহলে এবার আমরা আসি লাস্ট ফাইন্ড 9। আর সব সময় কিন্তু আমরা আপডেটেড ট্রি এর উপরেই কি সিকোয়েন্সিয়াল অপারেশন গুলো পারফর্ম করব। তাহলে ফাইন্ড সেট 9 এখন কি আপডেটেড ট্রিতে ফাইন্ড সেট 9 করব। তাহলে ফাইন্ড সেট 9 কত রিটার্ন করবে? 9 যে ট্রিতে আছে সেই ট্রি এর রুট নোড 0। কিন্তু এখানে যেহেতু আমি ফাইন্ড অপারেশন করব, অবশ্যই কি হবে বলতো, আমার পাথ কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে না। তাহলে 9 কল করবে 8 কে, আবার 8 কল করবে 0 কে। তাহলে এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে, এই পাথে যতগুলো ইন্টারমিডিয়েট নোড আছে তাদের কি করব, তাদের পাথ আমরা আপডেট করে দিব। তাহলে কিভাবে আপডেট হবে, যে 9 থেকে আমরা শুরু করি, যে এই রুট নোড হচ্ছে কি 0, তাহলে 9 এর ডিরেক্ট প্যারেন্ট সেট করে দিলাম 0 কে। এরপরে 8 এর ডিরেক্ট প্যারেন্ট কিন্তু অলরেডি 0 আসলে আছেই। আর 8 এর যে ব্রাঞ্চটা ছিল 11 এবং 10, তারা কিন্তু এমন ভাবেই থেকে যাবে। 9 তো 8 এর আগে একটা চাইল্ড ছিল 9, কিন্তু পাথ কম্প্রেশন শেষে তো 9 এর ডিরেক্ট প্যারেন্ট 0 হয়ে গেল। আর 8 এর অন্য যে দুইটা নোড আছে এরা কিন্তু ওই পাথের মধ্যে না। সো এরা আগে যেমন ছিল 8 এর ব্রাঞ্চ হিসেবে ছিল, এখনো কি এরা 8 এর ব্রাঞ্চ হিসেবে থাকবে। আর অন্য যে নোড গুলো আছে,
অন্য যে নোডগুলো আছে, এই যে এরা এরা যেমন ছিল তেমন ভাবেই থেকে যাবে। ঠিক আছে, তাহলে ফাইন সেট 9 করার পরে আমরা তার রিটার্ন ভ্যালু পেলাম 0, কিন্তু কি হবে বলতো, ফাইন সেটে তো আমরা পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ট্রি আপডেট হয়ে যাবে। কিন্তু ওই যে বারবার যেটা বলছি, পাথ কম্প্রেশনের ফলে ট্রি এর হাইট রিডিউস হলেও র্যাঙ্ক কমে যাওয়ার কথা থাকলেও, যেহেতু কোডিং লেভেলে ফাইন্ড এর কোডটা র্যাঙ্ক নিয়ে কোনো ডিল করছে না, তো আমার এখানে র্যাঙ্ক আপডেট হবে না। সো র্যাঙ্ক আগেও 4 ছিল, এখনো কি র্যাঙ্ক 4ই থেকে যাবে। র্যাঙ্ক একমাত্র আপডেট হয় একটা সিনারিওতেই, যখন আমরা সেম র্যাঙ্কে দুইটা ট্রিকে ইউনিয়ন করব, তখন ওয়াই এর র্যাঙ্ক কি 1 বেড়ে যাবে। ওই একটা সিনারিও ছাড়া র্যাঙ্ক আপডেট হয় না। তাহলে এরকম টাইপের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি সলভ করো, তাহলে আশা করি এরকম একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। এরকমও দিয়ে দিতে পারে, অথবা কি এরকম সিকোয়েন্সিয়াল অপারেশন দিয়ে দিতে পারে। তো সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, সলভ করতে হবে যে প্রত্যেকটা অপারেশন শেষে প্যারেন্টের ট্রি এবং র্যাঙ্কের প্যারেন্টের অ্যারে আর র্যাঙ্কের অ্যারে আপডেট করতে করতে যাব। তো সেইভাবে কি যে আমরা আগে একদম শুরুর দিকে যে প্র্যাকটিস করেছিলাম লাস্ট দিন, এই যে এখান থেকে একদম শুরু থেকে শুরু করেছিলাম, একদম শুরু থেকে মেক সেট করেছিলাম, একদম প্রথম দিকের অপারেশনটা, যে একদম শুরু থেকে মেক সেট করেছিলাম, তারপরে এভাবে করে প্যারেন্টটাকে আপডেট করছিলাম, তারপরে আস্তে আস্তে ইউনিয়ন করছিলাম, তারপরে কি প্যারেন্ট আপডেট হতে থাকছিল। এরকম ভাবেও আসতে পারে প্রশ্ন। আবার মনে করো এরকম একটা প্যারেন্টের অ্যারে দিয়ে দিল, সেখান থেকে আমরা যে প্রবলেমটা মাত্র সলভ করলাম, এরকম টাইপেরও আসতে পারে। তো দুইটার একটু প্র্যাকটিস করো। আর স্লাইডে যে থিওরিটিক্যাল জিনিসগুলো আছে, ওগুলো কিন্তু একটু করো। শুধুমাত্র কিন্তু এক্সাম্পল প্র্যাকটিস করলেই হবে না। স্লাইডে যে থিওরি গুলো আছে, তারপরে হচ্ছে যে সুডো কোড গুলো, যেহেতু সুডো কোড একদমই ছোট, এগুলো একটু দেখে রাখতে পারো সেফ থাকার জন্য আর কি। ঠিক আছে, সুডো কোড যে আসবে এটা 100% গ্যারান্টিড না, বাট যেহেতু সুডো কোডটা একদমই ছোট, তো সেই অনুযায়ী কি তোমরা একটু দেখে রাখতে পারো। ওকে, এবার আমরা কমপ্লেক্সিটিতে আসি। মেক সেট, ফাইন্ড সেট এবং ইউনিয়ন, এই তিনটা অপারেশনের কমপ্লেক্সিটি। তাহলে চলো আমরা একটু কোডগুলো দেখি আর কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস করার ট্রাই করি। মেক সেট কি করছে, এক্স এর প্যারেন্ট এক্স কেই সেট করে দিচ্ছে, আর এক্স এর র্যাঙ্ক হচ্ছে 0। তাহলে কি দুইটা সিঙ্গেল স্টেটমেন্ট না, দুইটা সিঙ্গেল স্টেটমেন্ট। তাহলে দুইটা সিঙ্গেল স্টেটমেন্টের টাইম কমপ্লেক্সিটি কত হবে, কনস্ট্যান্ট মানে অর্ডার অফ 1, তাহলে মেক সেটে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। মেক সেটে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, মাত্র দুইটা স্টেটমেন্ট। এক্স এর প্যারেন্ট এক্স কে সেট করে দাও, আর ইনিশিয়ালি এক্স এর র্যাঙ্ক 0 সেট করে দাও। এরপরে আমরা ফাইন্ডে আসি। ফাইন্ড কি করছে, যে এক্স এর প্যারেন্ট যদি এক্স না হয়, তাহলে কি রিকার্সিভলি কল করতে থাকছে। আচ্ছা, তাহলে কতগুলো রিকার্সিভ ফাংশন কল হবে তার উপরে কি ডিপেন্ড করবে না যে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি আসলে কত। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে কতগুলো রিকার্সিভ ফাংশন কল হবে। তাহলে মনে করো এরকম একটা ট্রিতে কতগুলো রিকার্সিভ ফাংশন কল হয়েছে, খেয়াল করো 7 কে যখন কল করেছি 5টা। এটা আসলে 5 আসলে কিসের ইন্ডিকেটর বলো তো, হাইটের ইন্ডিকেটর না? যে 7 থেকে 7 কে একদম লিফ নোডে আছে বা ইন্টারমিডিয়েট যে কোনো নোডের জন্য চিন্তা করি, যে আমি মনে করো হচ্ছে 2 এর জন্য যদি কল করি, তাহলে 2 একটা কল করবে, ফাইন্ড এর জন্য একটা রিকার্সিভ কল হবে। আবার আমি যদি 3 এর জন্য ফাইন্ড এর কল রিকার্সিভ কল চিন্তা করি, ফাইন্ড 3 এর জন্য যে ফাইন্ড 3 করতে চাচ্ছি, তাহলে 3 2 কে কল করবে, 2 আবার 1 কে কল করবে, তখন তিনটা রিকার্সিভ কল হলো। আবার ওর্স কেসে কি লিফ নোডের জন্য, তাই না? ওর্স কেসটা কখন হবে, যখন লিফ নোডের জন্য ফাইন্ড অপারেশন কল হবে। তাহলে এখানে মনে করে 7, তাহলে লিফ নোড কি 5টা রিকার্সিভ কল করলো। এই 5, এটা যে কতগুলো রিকার্সিভ কল হবে বা ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি কত হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা আসলে ট্রি এর হাইটের উপর ডিপেন্ড করে। কারণ হাইট যত, সেই হাইট অনুযায়ী কি সে রিকার্সিভ কল দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তার মানে ওর্স কেসে রিকার্সিভ কল হতে পারে ট্রি এর হাইটের সমান, যে ট্রি এর হাইট যত, ঠিক ততগুলো কি রিকার্সিভ ফাংশন কল হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা ট্রি এর হাইট অন অ্যান এভারেজ কি হতে পারে। খেয়াল করো, আমরা এখানে কিন্তু যেহেতু ইউনিয়ন বাই র্যাঙ্ক টেকনিকটা অ্যাপ্লাই করছি, তো আমরা কখনোই স্কিউ ট্রি পাবো না, এটা মোটামুটি গ্যারান্টেড। ওই যে আমরা শুরুর দিকে যে একটা ব্যাড কেস নিয়ে আলোচনা করছিলাম, যে এরকম ভাবে ইউনিয়ন করতে করতে একটা স্কিউ ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কি আমরা ওভারকাম করেছিলাম কিভাবে, ইউনিয়ন বাই র্যাঙ্ক দিয়ে। তো আমরা যেহেতু ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিকটা অ্যাপ্লাই করছি, তো আমরা বলতে পারি যে আমাদের এই কেসে কোনো স্কিউ ট্রি জেনারেট হবে না, কোনো স্কিউ ট্রি জেনারেট হবে না। তাহলে একটা মোটামুটি ব্যালেন্স ট্রি হয়তো পাবো। তাহলে ওই ট্রি এর হাইট অন অ্যান এভারেজ কত হতে পারে, একটা ট্রিতে যদি নাম্বার অফ এলিমেন্টস n হয়,
তাহলে একটা ট্রি এর হাইট কত হতে পারে? তোমাদের কি সেটা মনে আছে? সো একটা ট্রিতে যদি নাম্বার অফ এলিমেন্ট n হয়, তাহলে একটা ট্রি এর হাইট অন অ্যান এভারেজ লগ n হতে পারে। একটা ট্রি এর হাইট কি হতে পারে? লগ n। তাহলে ট্রি এর হাইট যদি লগ n হয়, তাহলে ওর কেসে কতগুলো রিকার্সিভ ফাংশন কল হবে? লগ n। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ n, অর্ডার অফ লগ n। যে নাম্বার অফ এলিমেন্টস যদি n হয়, তাহলে ফাইন্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কিসের উপর ডিপেন্ড করে? হাইটের উপরে। তাহলে ওরস কেসে হাইট কি হতে পারে? যে লিফ নোডের হাইট, তাহলে লিফ নোডের হাইট ওরস কেসে অন অ্যান এভারেজ লগ এন হতে পারে। যেহেতু আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক দিয়ে এটা অ্যাটলিস্ট ইনশিওর করেছি যে আমরা কোনো স্কিউড ট্রি পাবো না, তাহলে এভারেজে আমরা হাইট লগ এন পাবো। তাহলে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। এবার ইউনিয়নে আসি। ইউনিয়নে কি হচ্ছে বলতো? প্রথমে দুইবার ফাইন্ড করা হচ্ছে। তাহলে যদি আমি আলাদাভাবে চিন্তা করি, এই ফাইন্ডটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? লগ এন। তারপর আমরা যদি এইটার আসি, এই লাইনের ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি কত? লগ এন। এখন যদি এই পার্টটাতে আসি, ইফ এলস কন্ডিশন চেক করছে, একটা কন্ডিশন চেক করছে, তার উপর বেস করে প্যারেন্ট সেট করছে, অথবা এলসে গিয়েও কি একটা প্যারেন্ট সেট করে দিচ্ছে, আর যদি র্যাঙ্ক ইকুয়াল হয় তাহলে র্যাঙ্ক বাড়িয়ে দিচ্ছে। খেয়াল করো এখানে কি কোনো লুপ আছে বা কোনো রিকার্সিভ ফাংশন কল আছে? না। এগুলো কিন্তু কি, তাহলে আমরা বলতে পারি সিঙ্গেল স্টেটমেন্টের মতোই কাজ করবে। জাস্ট একটা ইফার কন্ডিশন চেক করো, ট্রু হলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করো, আর যদি ফলস হয় তাহলেও কি এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করো। সেগুলোর ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি কি? অর্ডার অফ ওয়ান। তাহলে এই ইফ এলস এর টোটাল টাইম কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ ওয়ান। আমি যদি বলি এই ইফ এলস এর ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান, তাহলে আমি এখানে প্রত্যেকটা লাইনেরই ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান। তাহলে আমরা প্রত্যেকটা লাইনেরই টাইম কমপ্লেক্সিটি বের করলাম। তখন আমরা টোটাল টাইম কমপ্লেক্সিটি কিভাবে মেজার করি? সবচেয়ে বড় টার্মটা দিয়ে, তাই না? যখন অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে সবচেয়ে বড় টার্মটা কিন্তু লগ এন। তাহলে আমরা বলতে পারি ইউনিয়নেরও টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। তাহলে আমাকে যদি বলা হয় মেক সেটের টাইম কমপ্লেক্সিটি কত, ইন্ডিভিজুয়ালি মেক সেটের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান বা কনস্ট্যান্ট, ফাইন্ড সেটের টাইম কমপ্লেক্সিটি কত? লগ এন। ইউনিয়নেরও টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। তাহলে আমরা মোটামুটি তিনটা স্ট্যান্ডার্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটি জেনে নিলাম। এখন আমরা চলো এরকম একটা প্রশ্ন সলভ করি, টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি। কি দেয়া আছে? যে কনসিডার আ সিকোয়েন্স অফ এম মেক সেট, ফাইন্ড সেট এন্ড ইউনিয়ন অপারেশন, হোয়াট উইল বি দ্য টোটাল টাইম কমপ্লেক্সিটি? টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n এন্ড অ্যামং দেম পি আর মেক সেট। আচ্ছা, m সংখ্যক মেক সেট, ফাইন্ড সেট আর ইউনিয়ন আছে, তার মধ্যে p সংখ্যক হচ্ছে মেক সেট। এটার মানে কি? ওই যে আমরা এরকম একটা প্রশ্নের কথা যদি চিন্তা করি, যে বলা আছে যে বেশ অনেকগুলো মেক সেট, ফাইন্ড সেট এবং ইউনিয়ন আছে, যে এম সংখ্যক মেক সেট, ইউনিয়ন এবং ফাইন্ড আছে। তাহলে এখানে চলো আমরা একটু কাউন্ট করি যে টোটাল কয়টা মেক সেট আছে। টোটাল কয়টা অপারেশন আছে? 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে 10 11 12 13 14 15 16 17। তাহলে টোটাল কতগুলো অপারেশন আছে? টোটাল অপারেশন হচ্ছে 17টা। টোটাল অপারেশন হচ্ছে 17টা। এর মধ্যে মেক সেট কতগুলো? এর মধ্যে মেক সেট যেটা আবার বলা আছে পি সংখ্যক মেক সেট আছে। তাহলে মেক সেট আছে 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টা মেক সেট আছে। তাহলে ফাইন্ড আর ইউনিয়ন আছে কতগুলো? ফাইন্ড এন্ড ইউনিয়ন, এই কেসে আমাদের টোটাল অপারেশন আছে হচ্ছে 17টা, মানে মেক সেট, ফাইন্ড আর ইউনিয়ন মিলে টোটাল 17টা অপারেশন আছে। তার মধ্যে আবার কি 8টা মেক সেট। তাহলে ফাইন্ড আর ইউনিয়ন আছে কতগুলো? 9টা, তাই না? কিভাবে? 17 থেকে টোটাল 17টা, তার মধ্যে 8টা হচ্ছে মেক সেট। তাহলে 17 থেকে 8 বাদ দিয়ে আমরা কয়টা ফাইন্ড আর ইউনিয়ন পেলাম? 9টা। মানে বেসিক্যালি আমরা কি করেছি? 17 ছিল কি এম, টোটাল অপারেশন হচ্ছে এমটা, তার মধ্যে পি সংখ্যক মেক সেট। তো টোটাল অপারেশন পি থেকে আমরা যদি পি সংখ্যক মেক সেট বাদ দিয়ে দিই, তাহলে আমরা টোটাল কতগুলো ফাইন্ড আর ইউনিয়ন হবে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এরকম একটা সিনারিও দেওয়া আছে, টোটাল এম সংখ্যক অপারেশন আছে, তার মধ্যে পি সংখ্যক ফাইন্ড সেট আছে, তখন আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি আসলে বের করতে বলেছে। আর নাম্বার অফ এলিমেন্টস কত? যে এখানে আমরা প্রশ্ন করে কি বুঝতে পারছি যে কয়টা এলিমেন্ট আছে? 0 থেকে 7 পর্যন্ত 8টা এলিমেন্ট আছে। ঠিক আছে, টোটাল 8টা এলিমেন্ট আছে। আমরা বুঝে নিলাম যে এরকম একটা সিনারিও দেয়া আছে এবং এরকম সিনারিওতে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটিটা ফাইন্ড করতে বলেছে। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটাতে ব্যাক করি। তাহলে চলো এটা অ্যান্সার লেখা শুরু করি। তাহলে এখানে টোটাল কতগুলো অপারেশন দেয়া আছে? টোটাল অপারেশনস এম সংখ্যক অপারেশন দেয়া আছে। তারপরে হচ্ছে টোটাল মেক সেট, কতগুলো মেক সেট দেয়া আছে? টোটাল মেক সেট হচ্ছে পি সংখ্যক। তাহলে নাম্বার অফ
ফাইন্ড অ্যান্ড ইউনিয়ন অপারেশন। তাহলে ফাইন্ড আর ইউনিয়ন কতগুলো আছে, কিভাবে বের করবো বলতো? টোটাল এম সংখ্যক অপারেশন আছে, সেখান থেকে পিটা মিক্স এড বাদ দিলেই আমরা পেয়ে যাবো কতগুলো ফাইন্ড আর ইউনিয়ন আছে। তাহলে টোটাল কতগুলো অপারেশন আছে সেটা আগে বের করে নিলাম, মানে ইন্ডিভিজুয়ালি কোনটা কতগুলো আছে। এখন আমরা আসি যে টাইম কমপ্লেক্সিটি ফর মিক্স এড, টাইম কমপ্লেক্সিটি অফ মিক্স এড। আচ্ছা, মিক্স এডের টাইম কমপ্লেক্সিটি কত? মাত্রই পড়ে আসলাম, মিক্স এডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। আবার ফাইন্ড এবং ইউনিয়ন দুইটারই টাইম কমপ্লেক্সিটি কত? টাইম কমপ্লেক্সিটি অফ ফাইন্ড এন্ড ইউনিয়ন দুইজনেরই টাইম কমপ্লেক্সিটি কত বলতো? কত পেয়েছে? অর্ডার অফ লগ এন। ওকে, তাহলে এবার চলো টোটাল টাইম কমপ্লেক্সিটিটা বের করতে যাই, যে টোটাল টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমাদের পি সংখ্যক মেক সেট আছে, আর প্রত্যেকটা মেক সেটের টাইম কমপ্লেক্সিটি কি? অর্ডার অফ 1, তাহলে এটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। আর এম মাইনাস পি সংখ্যক হচ্ছে মেক সেট, আর সরি এম মাইনাস পি সংখ্যক কি আছে? ফাইন্ড আর ইউনিয়ন। আর ফাইন্ড আর ইউনিয়নের আবার ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি কত? লগ এন। তাহলে এটা যদি আমি কম্পিউট করি তাহলে কত পাচ্ছি একটু দেখি, এম লগ এন মাইনাস পি লগ এন। ওকে, তাহলে এখন যখন আমরা রিপ্রেজেন্ট করি কি করি বলতো? সবচেয়ে বড় টার্মটা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে সবচেয়ে বড় টার্ম কত খেয়াল করো, এম হচ্ছে টোটাল নাম্বার অফ অপারেশন, আর তার মধ্যে কিছু সংখ্যক হচ্ছে মেক সেট। তাহলে অবশ্যই কি এম বড় পি এর থেকে, তাহলে এখানে সবচেয়ে বড় টার্ম হচ্ছে এম লগ এন। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? অর্ডার অফ এম লগ এন। তাহলে আমার কাছে টোটাল যদি এম সংখ্যক অপারেশন থাকে, তার মধ্যে আবার পি সংখ্যক মেক সেট, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি আমাদের ইনটুইশন অনুযায়ী আমরা এই পর্যন্ত যা কিছু পড়ে এসেছি, যে আমরা জানি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অপারেশনের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, মানে মেক সেটের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, তারপর ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি লগ এন, ইউনিয়নের টাইম কমপ্লেক্সিটি লগ এন। সো এই যে যতটুকু আমরা জানি তার উপর বেস করে আমরা এটা কম্পিউট করলাম যে টোটাল টাইম কমপ্লেক্সিটি তাহলে কত হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যদিও আমরা কিন্তু খেয়াল করো মাঝখানে কিন্তু কোনো ভুল করি নাই। হ্যাঁ, পি সংখ্যক মেক সেট ছিল, তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট, তাই 1 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এম মাইনাস পি সংখ্যক ফাইন্ডার ইউনিয়ন ছিল, তাদের আবার ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি লগ এন, তাই লগ এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তারপরে কম্পিউট করে সবচেয়ে বড় টার্মটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কিন্তু এটা কারেক্ট অ্যান্সার না, এটা কারেক্ট অ্যান্সার না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সারটা কি? আমরা তো এখানে আমাদের ইনটিউশন যেভাবে কাজ করে সেভাবেই করলাম। তাহলে এটা যদি কারেক্ট অ্যান্সার না হয় তাহলে কারেক্ট অ্যান্সার কি? চলো এটা কেন কারেক্ট অ্যান্সার না সেটা নিয়ে একটু আলোচনা করি। মনে করো আমাদের কাছে এরকম বেশ কিছু মেক সেট আছে, মেক সেট এম, কিছু মেক সেট আছে। তারপরে আমরা মনে করো কিছু বলছো, কেউ কিছু বলছো কি? মিস আপনার কথা কেটে কেটে আসে। কথা কেটে কেটে আসছে? বেশ অনেকক্ষণ ধরে কি কেটে কেটে আসছে? মিস একটু থেমে থেমে একটু পর পর আসে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখি কি করা যায়। একটু দেখো তো আমার মোবাইলটা কোথায়, ওই রুমে রেখে চার্জে রেখে আসছি, একটু মোবাইলটা এনে দিবা। আচ্ছা তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ তো, তাই না? জি মিস। ঠিক আছে, আশা করি এখন সমস্যা হবে না। মনে করো এরকম আমরা বেশ কিছু সিকোয়েন্স অফ অপারেশন নিয়ে কাজ করছি, যে একটা দুইটা ফাইন্ড বা মেক সেট না, বেশ অনেকগুলো। যে সিকোয়েন্সিয়ালি আমরা ডিসজয়েন্টসের ডেটা স্ট্রাকচার নিয়ে মনে করে কাজ করছি, তখন সিকোয়েন্সিয়ালি এই অপারেশনগুলো আমাকে পারফর্ম করতে হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে শুরুর দিকে মেক সেট আছে, ঠিক আছে, এই মেক সেট গুলো করলাম, এগুলো তো অর্ডার অফ 1 টাইম লাগবে, কারণ মেক সেটের টাইম কমপ্লেক্সিটি তো অর্ডার অফ 1। সিম্পলি কি করে, প্যারেন্ট আর র্যাঙ্কের ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেয়। এরপরে শুরুর দিকে ফাইন্ড অপারেশন গুলো যেটা হয়, যে শুরুর দিকে ট্রি এর হাইট একটু বাড়তে থাকে, যে ইউনিয়ন কিছু মনে করে এখানে কিছু ইউনিয়ন করলাম, কিছু ইউনিয়ন করতে থাকি। শুরুর দিকে যেটা হয়, পাথ কম্প্রেশন মাত্র শুরু করছি,
আমরা যখন আগের ট্রি গুলো দেখেছি যে শুরু দিকে কিন্তু ট্রি এর হাইট একটু বেশি থাকে, তারপর আমরা যত পাথ কম্প্রেস করতে থাকি ট্রি এর হাইট কমে আসতে থাকে। শুরু থেকে যেহেতু হাইট মোটামুটি একটু বড়ই থাকে, তো শুরুর দিকে যে ফাইন্ড অপারেশন গুলো আছে তাদের টাইম কমপ্লেক্সিটি লগ এনই হয়, ঠিক আছে। কিন্তু বেশ কিছু ফাইন্ড অপারেশন করার পরে ট্রি কি অনেকটা ফ্ল্যাট হয়ে যায় না? ওই যে আমরা পড়েছিলাম কিনা, তোমাদের মনে আছে কিনা, যে আমরা যদি একটু আসি যে ফাইন্ড এর টাইম কমপ্লেক্সিটি নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম যে ওভার দ্য টাইম যখন বেশ কতগুলো ফাইন্ড অপারেশন আমরা পারফর্ম করব, দেখা যায় কি ট্রি আসলে ফ্ল্যাট হতে থাকে এবং ফিউচার ফাইন্ড অপারেশন গুলো তখন কনস্ট্যান্ট টাইমে আমরা অন অ্যান এভারেজে পারফর্ম করতে পারি। যে শুরুর দিকে ট্রি এর হাইট একটু বেশি ছিল, এই ট্রি দেখো ফাইন্ড 7 করার ফলে কি হাইট রিডিউস হয়ে গেল। এরপরে যদি আমি আবার ফাইন্ড 8 করি, ট্রি কি আরো কি ফ্ল্যাট হয়ে যাবে। তার মানে যত ফাইন্ড অপারেশন করতে থাকবো আমার ট্রি এর হাইটও কি বলতো কমতে থাকবে। তো শুরুর দিকে হয়তো হাইট লগ এর কাছাকাছিই হবে, কিন্তু যত আমরা ফাইন্ড অপারেশন করতে থাকবো, যে ইউনিয়ন করতে গিয়েও কি বলতো বেশ কয়েকটা ফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে ফাইন্ড গুলো শুরু থেকে ফাইন্ড গুলো টাইম কমপ্লেক্সিটি লগ এনই হয়, কিন্তু পরের গুলো যেহেতু ট্রি ফ্ল্যাট হয়ে যায়, যে বেশ অনেকগুলো ফাইন্ডের পরে ওভার দ্য টাইম ট্রি অনেকটা ফ্ল্যাট হয়ে যায়, তখন আসলে ফাইন্ডের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 হয়ে যায়। তখন আমরা যদি এভারেজ কমপ্লেক্সিটি বের করি, যে তাহলে শুরুর দিকে ফাইন্ড এ টাইম কমপ্লেক্সিটি লগ এন কমপ্লেক্সিটিতে এটা সাফার করে, কিন্তু যেহেতু যতগুলো ফাইন্ড হতে থাকে ওভার দ্য টাইম ট্রি ফ্ল্যাট হতে থাকে এবং তখন ফাইন্ড এ টাইম কমপ্লেক্সিটিও কি কমতে থাকে। তাহলে আমি যদি এভারেজে ফাইন্ড এ টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি যে অন এন এভারেজ, তাহলে ফাইন্ড এ টাইম কমপ্লেক্সিটি কত হবে, তখন সেটা কত হবে সেটা নিয়ে আমরা ডিল করি। তো এটা এক্সপ্লেন করতে গিয়ে মনে করো আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। মনে করো আমি তোমাদেরকে একটা গ্রুপ টাস্ক দিলাম, হ্যাঁ, যে আমি 10 জনের একটা গ্রুপ বানালাম এবং তোমাদেরকে বললাম যে তোমরা দেখো তো ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার নিয়ে কোনো একটা পেপার তোমরা ফাইন্ড করবে, তারপরে সেই পেপারটা তোমরা রিভিউ করবে, তার উপর হয়তো আমাকে একটা প্রেজেন্টেশন দিলে, এরকম মনে করো আমি তোমাদেরকে একটা টাস্ক দিলাম। তাহলে প্রথমে তোমাকে কি আগে পেপারটা খুঁজে বের করতে হবে না, যে একটা অ্যাপ্রোপ্রিয়েট পেপার, তারপরে সেই পেপারটা পড়ে তোমরা 10 জন মিলে আমাকে একটা রিভিউ দিবে। তো একজন মনে করো সে হচ্ছে ডেডিকেটেড পার্সন, সে হচ্ছে পেপারটা সারা রাত ধরে একটা অ্যাপ্রোপ্রিয়েট পেপার খুঁজে বের করলো। মনে করো তার 8 ঘন্টা সময় লাগলো, যে সে একটা অ্যাপ্রোপ্রিয়েট পেপার খুঁজে বের করতে তার 8 ঘন্টার মতন সময় লাগলো, সে সারা রাত জেগে সে পেপারটা খুঁজে বের করলো। তাহলে পেপার খুঁজে বের করা শেষ, এখন কি, এখন জাস্ট পেপারটা রিভিউ করতে হবে। মনে করো পেপারে 5টা পেজ আছে এবং প্রত্যেককে অর্ধেক পেজ করে তোমরা হচ্ছে গিয়ে দিলে যে হ্যাঁ তুমি এই হাফ পেজ করে পড়ে তুমি এই পোর্শনটা রিভিউ করবে বা তুমি এটা সামারি লিখবে। তাহলে খেয়াল করো প্রথম জন যে 8 ঘন্টা সার্চ করে পেপারটা বের করলো, তারপরে যে যখন পেপার রিভিউ করতে গেল বাকি জনরা কি, যে আর হাফ পেজ পড়তে আর কতটুকু সময় লাগতে পারে, 10 মিনিটই লাগতে পারে বা হাফ অ্যান আওয়ারই ধরলাম যে পেপারটা লিখে সামারাইজ পড়ে সামারাইজ করতে। তাহলে এখন যদি আমি এভারেজে সবার কতটুকু টাইম লাগলো যে পেপারটা রিভিউ করতে, তখন আমরা যদি দেখি একজনের মাত্র 8 ঘন্টা লাগছে, কিন্তু বাকি জনদের কি হাফ অ্যান আওয়ার লাগলো। তো আমি যদি সবার এভারেজ টাইম কম্পিউট করি তাহলে দেখা যাবে যে এভারেজ টাইম হাফ অ্যান আওয়ারের কাছাকাছি হচ্ছে। তো এইরকম ভাবে এই অ্যানালজিটাকেই যদি আমরা এখানে কাজে লাগাই, যে শুরুর দিকে যেহেতু ট্রি এর হাইট মোটামুটি একটু বেশিই থাকে, যত বেশি ফাইন্ড হবে তত কি ট্রি ফ্ল্যাট হতে থাকবে এবং তখন কনস্ট্যান্ট টাইম দিতে থাকবে। তো শুরুর দিকের ফাইন্ড অপারেশন গুলো হয়তো লগ ইন টাইম কমপ্লেক্সিটিতে সাফার করবে, কিন্তু যত বেশি ফাইন্ড হতে থাকবে ইউনিয়ন গুলোতেও কি ফাইন্ড হতে থাকবে। তো যত বেশি ফাইন্ড হতে থাকবে আমার ট্রি ফ্ল্যাট হতে থাকবে এবং কি ফিউচারে যে ফাইন্ড অপারেশন গুলো আছে সেগুলো কমপ্লেক্সিটি কি কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন আমি যদি অন অ্যান এভারেজ ফাইন্ডের টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, তখন কি সেটা লগ এন হয়ে যাবে। আর ইউনিয়ন লগ এন না, তখন সেটা কি কনস্ট্যান্ট বা অর্ডার অফ 1 হয়ে যাবে। তো শুরু দিকে লগ এন, শেষের দিকে যদি অর্ডার অফ 1 হয়, শুরু থেকে কিছু সংখ্যক হয়তো লগ এনে সাফার করবে, কিছু করার পরই যদি ট্রিটা ফ্ল্যাট হয়ে যায়, ফিউচারের ফাইন্ড অপারেশন গুলো কনস্ট্যান্ট টাইমে করা যাবে। তাহলে ফাইন্ডের এভারেজ টাইম কমপ্লেক্সিটি তখন কনস্ট্যান্ট বা অর্ডার অফ 1 হয়ে যাবে। আর ইউনিয়নে যেহেতু আমরা বেসিক্যালি ফাইন্ডই করছি, সো ইউনিয়নের টাইম কমপ্লেক্সিটিও কি এভারেজ টাইম কমপ্লেক্সিটি তখন অর্ডার অফ 1ই হয়ে যাবে। ঠিক আছে। যদিও ফাইন্ডের ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি লগ এন, হ্যাঁ শুরু দিকে লগ ইনই থাকে, কিন্তু ওই যে আমরা পাথ কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করেছি, তো ট্রি ফ্ল্যাট হয়ে যাবে এবং ফিউচার ফাইন্ড গুলো কনস্ট্যান্ট টাইমে আসলে করা যাবে। তাহলে চলো আমরা এই কনসেপ্টটাকেই তাহলে এখন কাজে লাগাই, যে তাহলে এখন কিন্তু আর এভাবে নিয়ে কাজ করলে হবে না। তখন আমরা কি বলতে পারি, যে এভারেজ টাইম কমপ্লেক্সিটি, এভারেজ টাইম কমপ্লেক্সিটি অফ ইচ অপারেশন মেক্স ইট তো আগে থেকেই কনস্ট্যান্ট বা অর্ডার অফ 1 ছিল,
আর এই যে ইউনিয়ন বাই র্যাঙ্ক বা পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করার পরে কি যে ফাইন্ড দ্য টাইম কমপ্লেক্সিটিও কি অন অ্যান এভারেজ অর্ডার অফ 1ই হয়ে যাচ্ছে। তাহলে সবগুলোরই এভারেজ টাইম কমপ্লেক্সিটি কত হয়ে যাচ্ছে? অর্ডার অফ 1। তাহলে আমরা যদি এখন বলি তাহলে এই জিনিসটা আর এখন এভাবে আসবে না। তাহলে আমার টোটাল অপারেশন কয়টা বলো তো? এম সংখ্যক অপারেশন, টোটাল হচ্ছে এম সংখ্যক অপারেশন। তাহলে প্রত্যেকের জন্য কি অর্ডার অফ 1। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এম ইনটু প্রত্যেকের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। টোটাল এম সংখ্যক অপারেশন আছে আর প্রত্যেকের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। কিন্তু এটাকে আসলে এত ইজিলি অর্ডার অফ 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় না, কারণ শুরুর দিকে তো কিছু সংখ্যক লগ এন থাকে, তাই না? অন অ্যান এভারেজে আমি যে কনস্ট্যান্ট বা অর্ডার অফ 1 বলছি এটা এত ডিরেক্টলি লেখা হয় না। এটাকে যেটা করা হয় আরেকটা ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে আলফা অফ এন। যে এই কনস্ট্যান্ট টাইমটাকে আলফা অফ এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আলফা অফ এন কি? যে এভারেজ টাইম, ঠিক আছে? যে এভারেজ আলফা অফ এন কি রিপ্রেজেন্ট করে? আলফা অফ এন এটা রিপ্রেজেন্ট করে এভারেজ টাইম কমপ্লেক্সিটি ফর ইচ অপারেশন। যে ডিরেক্টলি কনস্ট্যান্ট না বলে সেটাকে আলফা অফ এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আলফা অফ এন কি রিপ্রেজেন্ট করে? যে আমার যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে যে আমি যদি সিকোয়েন্স অফ মেক সেট, ফাইন্ড সেট আর ইউনিয়ন করি তখন এভারেজ প্রত্যেকটা অপারেশনের এভারেজ কমপ্লেক্সিটি হচ্ছে আলফা অফ এন। এখন এই আলফা অফ এন এর আবার একটা নাম আছে, ঠিক আছে? আলফা অফ এন এর নাম হচ্ছে ইনভার্স অ্যাকারম্যান ফাংশন। ইনভার্স অ্যাকারম্যান ফাংশন। এবং এই ফাংশনটা খুবই স্লোলি গ্রো করে। এই ফাংশনটা খুবই স্লোলি গ্রো করে এবং এন এর ভ্যালু যাই হোক না কেন এটার ভ্যালু দেখা গেছে যে 4 এর বেশি কখনোই হয় না, ঠিক আছে? যে আলফা অফ এন এটা কি ইন্ডিকেট করছে? যে প্রত্যেকটা অপারেশনের এভারেজ টাইম কমপ্লেক্সিটিকে ইন্ডিকেট করছে এবং এটাকে বলা হয় হচ্ছে ইনভার্স অ্যাকারম্যান ফাংশন। এবং এক্সপেরিমেন্টের থ্রুতে দেখা গেছে যে এই ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচারের জন্য যখন আমরা অনেকগুলো মিক্স সেট, ফাইন্ড সেট আর ইউনিয়ন করছি তখন এন এর ভ্যালু যে নাম্বার অফ এলিমেন্ট যতই হোক না কেন এই এভারেজ ভ্যালুটা কখনোই 4 এর থেকে বেশি হয় না। মনে করো আমি এখানে আলফা অফ এন এর ফাংশনটা ড্র করতে চাচ্ছি, যে শুরুর দিকে এন এর ভ্যালু ছোট, বাড়তে বাড়তে এই যে এই ফাংশনটা খুব স্লোলি গ্রো করে এবং দেখা যায় যে এন এর ভ্যালু যতই হোক না কেন, যে নাম্বার অফ এলিমেন্ট যদি 10টা হয় অথবা 100টাও হয়, আমার যতগুলো অপারেশনই করি না কেন যে এভারেজ টাইম কমপ্লেক্সিটি আসলে 4 এর থেকে বেশি হয় না। তো এই হচ্ছে ইনভার্স অ্যাকারম্যান ফাংশন, যেটা খুব স্লোলি গ্রো করে। যে এন কি ইন্ডিকেট করছে? যে আমি মনে করো 100টা এলিমেন্টের একটা ডিসজয়েন্টস ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করছি, তাহলে মনে করো এই হচ্ছে 100 এর ভ্যালু। তখনও টাইম কমপ্লেক্সিটি, এভারেজ টাইম কমপ্লেক্সিটি যত হবে, আমি যদি 1000টা এলিমেন্ট নিয়ে কাজ করি তখনও দেখা যায় যে টাইম কমপ্লেক্সিটি আসলে অন অ্যান এভারেজ 4 এর বেশি আসলে হয় না। তাহলে আমরা দেখলাম যে আলফা অফ এন এর ভ্যালু হচ্ছে 4 এর বেশি হয় না। তখন আমরা কি করতে পারি? এই জায়গায় এসে আলফা অফ এন কে আমরা 4 দ্বারা রিপ্রেজেন্ট করে দিতে পারি। তাহলে টোটাল এম সংখ্যক অপারেশন আছে, প্রত্যেকের এভারেজ টাইম হচ্ছে 4। তাহলে 4 দ্বারা আমরা সেটাকে রিপ্লেস করে দিলাম। আর আমরা যখন অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি তখন তো আমি কোনো কনস্ট্যান্ট রাখি না, তাহলে ইভেন্চুয়ালি আমরা কি অর্ডার অফ এন দ্বারাই রিপ্রেজেন্ট করছি। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমরা কি দেখলাম বলতো? আমার টোটাল অপারেশন ছিল এমটা, আর টোটাল অপারেশন এম এর জন্য কি টাইম কমপ্লেক্সিটি এমই হচ্ছে। এজন্যই তখন আমরা বলতে পারি হ্যাঁ যে অন অ্যান এভারেজ প্রত্যেকটা অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট বা অর্ডার অফ 1। কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি এভাবে আসে নাই। এই লাইনটা, এই লাইনটা এই যে এতগুলো অপারেশনের থ্রুতে তারপরে আসছে। যে আমরা ধরে নিয়েছি যে অন এন এভারেজ প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি আলফা অফ এন, যেটা কি ইনভার্স অ্যাকারম্যান ফাংশন, যে প্রত্যেকটা অপারেশনের এভারেজ টাইম কমপ্লেক্সিটিকে ইন্ডিকেট করছে। কিন্তু এক্সপেরিমেন্টের থ্রুতে দেখা গেছে যে আলফা অফ এন এর মান 4 এর থেকে কখনো বেশি হয় না। তো আমি ম্যাক্সিমাম 4 দ্বারা এটাকে রিপ্লেস করে দিলাম। আর আমরা জানি যে অ্যাসিম্পটোটিক নোটেশনে যেহেতু আমরা কোনো কনস্ট্যান্ট ভ্যালু রাখি না, তো ইভেন্চুয়ালি এটা অর্ডার অফ এম ই হয়ে যাচ্ছে। তার মানে কি, যদি এম সংখ্যক অপারেশন হয় তাহলে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এম ই হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, আমাদের পরবর্তীতে এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। যে আমার অনেকগুলো মিক্স সেট, ফাইন্ড সেট, ইউনিয়ন অপারেশন আছে, তাহলে তাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা আসি, এখানে একটা এক্সারসাইজ দেয়া আছে, একটা প্রবলেম, এটার সলিউশনের আইডিয়াও দেয়া আছে, একটু তোমরা দেখে নিও। এবার আমরা ডিসজয়েন্ট সেটের একটা অ্যাপ্লিকেশনে আসি, যে কানেক্টেড কম্পোনেন্ট ফাইন্ড করা। কানেক্টেড কম্পোনেন্ট ফাইন্ড করা কি? যে আমাদের একটা গ্রাফ দেয়া থাকবে, ওই গ্রাফে কারা কারা কানেক্টেড সেটা আমরা বের করতে চাই। মনে করো এখানে আমরা যদি একটু খেয়াল করি কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে এই গ্রাফটাতে। গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড গ্রাফ। এই একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 1
এই একটা
কানেক্টেড কম্পোনেন্ট আছে, তারপরে হচ্ছে এই আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, তারপর আরো একটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, এই আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, তিনটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। এখন মনে করো আমাকে প্রশ্নে কোন একটা প্রশ্নে তোমাকে বলা হলো এরকম একটা গ্রাফ দেয়া হলো এবং বললো এই গ্রাফে কি V1 এবং V10 কানেক্টেড কিনা। ওই যে মনে আছে আমরা যখন শর্টেস্ট পাথ প্রবলেম গুলো করতাম, আমরা বলতাম যে একটা ভার্টেক্স থেকে আমরা আরেকটা ভার্টেক্সে যেতে পারি কিনা, যদি তারা কানেক্টেড হয় তাহলে আমরা একটা ভার্টেক্স থেকে আনডিরেক্টেড গ্রাফের জন্য আরেকটা ভার্টেক্সে যেতে পারবো। কিন্তু এই কেসে খেয়াল করো যে সেম প্রশ্নটাই, যে আমরা যদি বিএফএস অ্যাপ্লাই করে করতে যাই তাহলে আমরা কি করবো বলতো, V1 কে সোর্স ধরে বিএফএস অ্যাপ্লাই করব, কিন্তু যেহেতু V10 এটা ডিসকানেক্টেড পোর্শনে আছে, বিএফএস রান করার শেষেও কি V10 এর ভ্যালু কি ইনফিনিটি থেকে যাবে। তখন আমরা বলি যে না, V1 এবং V10 এরা কানেক্টেড না এবং এদের মধ্যে কোনো পাথ এক্সিস্ট করে না। তো সেম জিনিসটাই আমরা দেখবো যে ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা আসলে কিভাবে করতে পারি। যে মনে করো আমাকে দুইটা কম্পোনেন্ট দিয়ে বললো যে এরা কানেক্টেড কিনা, যে তারা সেম কম্পোনেন্টে আছে কিনা। তাহলে এই জিনিসটাই চলো আমরা দেখি যে ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে বের করতে পারি। প্রথমে যেটা করতে হবে, ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার দিয়ে অরিজিনাল গ্রাফ থেকে আগে কানেক্টেড কম্পোনেন্টে কনভার্ট করে নিতে হবে। কি করতে হবে, আমার যে গ্রাফটা দেয়া থাকবে সেই গ্রাফটা থেকে আগে আমাকে কানেক্টেড কম্পোনেন্টে কনভার্ট করে নিতে হবে। তারপরে আমরা দেখব যে কানেক্টেড কম্পোনেন্টে কনভার্ট করার পরে দুইটা এলিমেন্ট নিয়ে চেক করব তারা সেম কম্পোনেন্টে আছে কিনা। তাহলে কানেক্টেড কম্পোনেন্ট কিভাবে একটা অরিজিনাল গ্রাফ থেকে কানেক্টেড কম্পোনেন্ট গুলোকে ডিরাইভ করে, প্রথমে যেটা করে যে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবার জন্য আগে মেক সেট করে নিল, তারপরে গ্রাফে যতগুলো এজ আছে, মনে করো ইউভি একটা এজ, গ্রাফে যতগুলো এজ আছে সবগুলো এজের জন্য লুপটা চলছে, কি করছে প্রত্যেকটা স্টেপে ইউ এবং ভি, মানে একটা এজ নিলাম যার একটা ভার্টেক্স হচ্ছে ইউ আর একটা ভার্টেক্স হচ্ছে ভি, ইউ এবং ভি এর জন্য ফাইন সেট করব। ফাইন সেট কি রিটার্ন করে, রিপ্রেজেন্টেটিভ। তাহলে ফাইন সেট যদি ইকুয়াল না হয়, ইকুয়াল না হওয়া মানে কি দুইজনের রিপ্রেজেন্টেটিভ আলাদা, দুইজনের রিপ্রেজেন্টেটিভ আলাদা, দুইটা ভার্টেক্সের রিপ্রেজেন্টেটিভ আলাদা, তার মানে কি তারা ডিসকানেক্টেড, তারা এখনো কানেক্ট না। তখন আমরা কি করি, সেই এজটাকে বা সেই ভার্টেক্সটাকে আমরা ইউনিয়ন করে দিই। ঠিক আছে, ইউনিয়ন করে দেওয়া মানে কি কানেক্ট করে ফেলা। একটা এজ আছে, মনে করো 1 এবং 0, এদের মধ্যে একটা এজ আছে, তার মানে কি এরা কানেক্টেড না। তো আমি যদি একদম ইনিশিয়ালি, তো আর এরা কানেক্টেড থাকবে না, ইনিশিয়ালি 1 এবং 0 আলাদা সেটে থাকবে। তারপরে যদি এদের মধ্যে একটা এজ থাকে তাহলে আমরা কি করব, ইউনিয়নের থ্রুতে এদেরকে কানেক্ট করে দিব, তার মানে কি ওরা সেম কম্পোনেন্টে চলে আসবে। তো কানেক্ট করার পরে আমরা যদি মনে করো যে কোনো দুইটা এলিমেন্ট নিয়ে চেক করি, কানেক্টেড কম্পোনেন্টে কনভার্ট করে ফেললাম। এবার আমরা চেক করব যে দুইটা এলিমেন্টে ফাইন সেট সেম কিনা, যদি ওদের ফাইন সেট সেম হয় তাহলে কি তারা হ্যাঁ সেম কম্পোনেন্টে আছে ট্রু, আদারওয়াইজ কি সেম কম্পোনেন্টে নেই, এটা ফলস। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, তাহলে এরকম একটা মানে গ্রাফের কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট আছে বা একটা গ্রাফের থেকে কানেক্টেড কম্পোনেন্টে কনভার্ট করার জন্য কতগুলো ইউনিয়ন দরকার সেটা নিয়ে আমরা ডিল করবো। তাহলে প্রশ্নটা একটু পড়ে নিই। How many unions are required to connect the n nodes into k connected components using disjoint data structure? যে আমার গ্রাফে যদি n সংখ্যক নোড থাকে আর kটা কানেক্টেড কম্পোনেন্ট থাকে, তাহলে তাদেরকে কানেক্টেড কম্পোনেন্টে বা কানেক্ট করার জন্য কতগুলো ইউনিয়ন দরকার হবে। আমাদের তো এরকম একটা গ্রাফ দেয়া আছে, তাহলে আমাদের ওই যে কানেক্টেড কম্পোনেন্টের কোডটা কি বলে, প্রথমে মেক সেট করব, তারপরে প্রত্যেকটা এজ ধরে যদি তারা অলরেডি কানেক্টেড না থাকে তাহলে ইউনিয়নের থ্রুতে তাদেরকে কানেক্ট করে দিব। তাহলে কি করলাম, প্রথমে এই যে মেক সেট করে ফেললাম, সবগুলোর জন্য মেক সেট করলাম। এবার প্রত্যেকটা এজ ধরে কি করব, দেখবো যে তারা সেম সেটে আছে কিনা, যদি সেম সেটে না থাকে তাহলে তাদেরকে ইউনিয়নের থ্রুতে কানেক্ট করে দিব। তাহলে প্রথমে মনে করে এই এই এজটা নিলাম, খেয়াল করো 6 আর 1 এরা কিন্তু এখন আলাদা সেটে আছে, তাহলে আমরা কি করলাম এদেরকে ইউনিয়ন করে কানেক্ট করে দিলাম। এরপরে আবার 6 2, খেয়াল করো এরাও কিন্তু এখনো ডিসকানেক্টেড আছে, মানে আলাদা সেটে আছে, তাহলে এদেরকে আবার কানেক্ট করে দিলাম ইউনিয়ন করে। এখন 1 2 কিন্তু নিতে পারবো না, কারণ খেয়াল করো 1 আর 2 এরা কিন্তু সেম সেটে আছে, এরা যেহেতু সেম সেটে আছে তাহলে কিন্তু এদের রিপ্রেজেন্টেটিভও সেম হবে। যদি রিপ্রেজেন্টেটিভ সেম হয় তার মানে কি তারা অলরেডি কানেক্টেড, তারা যেহেতু অলরেডি কানেক্টেড, সো আমরা কি বলবো যে এরা অলরেডি কানেক্টেড, সো এদেরকে আর ইউনিয়ন করার দরকার নেই। এবার যদি আমরা 1 4 এ আসি, 1 4 হ্যাঁ আলাদা সেটে আছে, কানেক্ট করে দিলাম ইউনিয়ন করে। 4 7 এ আসি, হ্যাঁ 4 7 কেও কানেক্ট করে দিলাম। তারপর মনে করো 2 3 নিলাম, ওকে 2 3 নিলাম। তারপরে মনে করো 3 7 কিন্তু নিতে পারবো না, কারণ 3 আর 7 কিন্তু অলরেডি কানেক্টেড। ওই যে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি পড়েছিলাম যে একটা গ্রাফকে আমরা কানেক্ট করতে চাই, তাই না, যে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে কানেক্ট করছি, তাহলে সেই কেসে কতগুলো ইউনিয়ন দরকার হবে। তারপরে হচ্ছে 2 5 কে কানেক্ট করে দিলাম, তার মনে খেয়াল করো গ্রাফটা কি কানেক্টেড হয়ে গেছে না। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে অরিজিনাল গ্রাফ ছিল, এই গ্রাফে কি একটাই কম্পোনেন্ট ছিল, এই যে এখানে টোটাল কতগুলো ভার্টিসেস আছে 7টা, আর গ্রাফে কম্পোনেন্ট আছে কয়টা, একটা।
তাহলে 7টা ভার্টেক্স একটা কম্পোনেন্ট, তাহলে সবগুলোকে ওই একটা কম্পোনেন্টে কানেক্ট করার জন্য কয়টা ইউনিয়ন লাগলো একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে গ্রাফে যদি 7টা কম্পোনেন্ট থাকে, গ্রাফে 7টা কম্পোনেন্ট আছে, মানে 7টা ভার্টেক্স আছে আর একটাই কানেক্টেড কম্পোনেন্ট, তার ভার্টেক্স গুলোকে ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার ইউজ করে যদি আমি স্ক্র্যাচ থেকে কানেক্ট করতে চাই, তাহলে কয়টা ইউনিয়ন দরকার হলো? 6টা। 6কে আমরা আসলে কিভাবে লিখতে পারি? ওই যে 7 - 1 লিখতে পারি না? 7 আসলে কি ছিল বলতো? নাম্বার অফ এলিমেন্টস। আর 1 আসলে কি বলতো? নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট, বা -1ই দেই, n-1। এই জিনিসটাকে তোমাদের মনে পড়ছে একদম শুরুতে আমরা যখন পড়েছিলাম যে আমার কাছে শুরুতে 5টা এলিমেন্ট আছে, তাদেরকে একসাথে একটা সিঙ্গেল সেটে কম্বাইন করতে আমাদের কতগুলো ইউনিয়ন লাগবে? n-1টা এলিমেন্ট মনে আছে? একদম শুরুতে পড়েছিলাম যে আমার যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাদের সবাইকে কম্বাইন করে একটা সিঙ্গেল সেটে আমার ইউনিয়ন লাগবে কয়টা? n-1টা। এই হচ্ছে তার একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আমরা চলো সেকেন্ড এক্সাম্পলে যাই। এই সিনারিওতে দেখো কানেক্টেড কম্পোনেন্ট কিন্তু দুইটা, এখানে দুইটা কানেক্টেড কম্পোনেন্ট আছে। তাহলে দেখি এই কেসে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোকে নিজেদের মধ্যে কানেক্ট করতে, যেমন এখানে 1 2 4 আর 6 7 এরা কানেক্টেড, এদের নিয়ে একটা সেট গঠন হবে। আবার 3 5 এরা দুজন আবার নিজেদের মধ্যে কানেক্টেড, এদের নিয়ে আবার আরেকটা সেট গঠন হবে। তাহলে যে যারা কানেক্টেড আছে তাদেরকে নিজেদের মধ্যে কানেক্ট করতে এখানে কতগুলো ইউনিয়ন দরকার হবে সেটা নিয়ে আমরা ডিল করি। সেম ভাবে আগে মেক সেট করলাম, তারপর আবার সবগুলো এজ ধরে একটু ইউনিয়ন করার ট্রাই করি, সবগুলো এজ ধরে ইউনিয়ন করার ট্রাই করি। আবার সেম ভাবে 1 2 নিতে পারবো না, কারণ 1 আর 2 অলরেডি সেম সেটে আছে, এরা কানেক্টেড, সো আর ইউনিয়ন করা দরকার নেই। 1 4 নিলাম, তারপরে 4 7 নিলাম। খেয়াল করো তারপরে হচ্ছে, হ্যাঁ তাহলে খেয়াল করো 1 4 2 6 7 এরা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। 2 7 2 4 কিন্তু নিতে পারবো না, কারণ 2 4 কিন্তু অলরেডি কানেক্টেড। তাহলে 3 7 আসি, এদেরকে নিয়ে নিলাম। আচ্ছা, তার মানে কি ইন্ডিভিজুয়াল কানেক্টেড কম্পোনেন্ট যারা নিজেদের মধ্যে কানেক্টেড ছিল তাদের কিন্তু আমি কানেক্ট করে ফেলেছি। তাহলে আসি এই কেসে কতগুলো ইউনিয়ন লাগলো? 1 2 3 4 5, 5টা ইউনিয়ন লেগেছে। তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 7টা এলিমেন্ট ছিল, দুইটা কানেক্টেড কম্পোনেন্ট ছিল, তাহলে তাদেরকে নিজেদের মধ্যে কানেক্ট করতে কয়টা ইউনিয়ন লাগবে? 7 - 2। 7 কি? নাম্বার অফ এলিমেন্টস। k কি? নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট। তার মানে n-k টা ইউনিয়ন দরকার হবে। এখন আমরা এই গ্রাফটাতে আসি। সেম ভাবে এখানে আবার কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে? এখানে আবার 3টা কানেক্টেড কম্পোনেন্ট আছে। তাহলে দেখি এই কেসে যারা নিজেরা কানেক্টেড তাদেরকে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে আমাদের কতগুলো ইউনিয়ন দরকার হবে? তাহলে এখানে 1 এবং 2 এরা নিজেদের মধ্যে কানেক্ট করলাম, তারপর 1 আর 4 কে কানেক্ট করলাম, 1 আর 3 কে কানেক্ট করে দিলাম। 3 আর 4 কে কানেক্ট করার দরকার নেই, এরা অলরেডি কানেক্টেড। তারপরে 5 আর 6 কে কানেক্ট করে দিলাম, 5 আর 6 কে কানেক্ট করে দিলাম। তাহলে এই কেসে কয়টা লাগলো? 4টা। তাহলে এখানে আমার 4টা কেন? যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ছিল 7 আর 3টা কানেক্টেড কম্পোনেন্ট, তাহলে কি আমার 4টা ইউনিয়ন দরকার হলো। তাহলে কি n-k সংখ্যক। ঠিক আছে, তার মানে আমরা এতক্ষণ ধরে যা কিছু করলাম, যে আমাদের কাছে যদি n সংখ্যক নোড থাকে আর kটা কানেক্টেড কম্পোনেন্ট থাকে, তাহলে ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার ইউজ করে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করতে কতগুলো ইউনিয়ন দরকার হবে? n-k টা ইউনিয়ন। ঠিক আছে, এতক্ষণ যেটা করলাম তার একটা অ্যাপ্লিকেশন দিয়ে শেষ করি। আচ্ছা, আর 1 মিনিট অথবা ম্যাক্সিমাম 2 মিনিটই লাগবে। তাহলে এই কোডটা টাইম কমপ্লেক্সিটি আমি বের করতে চাই। যে আমরা কি করেছি, যে একটা গ্রাফের যে ভার্টেক্স গুলো তাদেরকে কানেক্ট করতে, মানে ডিসজয়েন্টস এর ডেটা স্ট্রাকচার ইউজ করে কানেক্ট করে কানেক্টেড কম্পোনেন্টে কনভার্ট করতে কতগুলো টাইম কমপ্লেক্সিটি কি হবে? প্রথমে কি করছে, গ্রাফের সবগুলো ভার্টেক্স এর জন্য মেক সেট করছে, তারপরে গ্রাফের যতগুলো এজ আছে সবগুলোর জন্য কি করছে, এজের প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য মেক সেট করছে। যদি মেক সেট সেম না হয় তাহলে ইউনিয়ন করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, হাউ মেনি টাইমস মেক সেট, ফাইন্ড সেট এন্ড ইউনিয়ন উইল বি কল্ড ইন দিস কোড? মানে এই কোডে মেক সেট কতবার কল হবে, ফাইন্ড কতবার কল হবে, আর ইউনিয়ন কতবার কল হবে? বলে আছে যে ধরে নাও যে এখানে n সংখ্যক ভার্টিসেস, m টা এজ আর k টা কানেক্টেড কম্পোনেন্ট আছে। তাহলে মেক সেট কতবার হবে? গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোর জন্য কি মেক সেট হবে না? তাহলে ভার্টেক্স আছে কয়টা? n টা। তাহলে মেক সেট কল হবে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবার জন্য একবার করে, তাহলে n সংখ্যক মেক সেট কল হবে। এবার এই লুপটা কতবার চলছে? গ্রাফে যতগুলো এজ আছে তার জন্য। তাহলে গ্রাফে কতগুলো এজ আছে? m। তাহলে এই লুপটা ইন্ডিভিজুয়ালি কতবার চলবে? এই লুপটা কিন্তু m টাইমস চলবে। তাহলে যতবার এই লুপটা চলবে ততবার ভেতরে গিয়ে কয়বার ফাইন্ড সেট হচ্ছে? 2বার। প্রত্যেকটা ইটারেশনে 2বার ফাইন্ড সেট হচ্ছে। আর লুপ চলছে কতবার? এটা হচ্ছে গ্রাফে যতগুলো এজ আছে ততবার কি লুপ চলবে। কতগুলো এজ আছে? m সংখ্যক এজ আছে। তাহলে এই লুপটা চলবে হচ্ছে m টাইমস। আর প্রত্যেকটা স্টেপে কি করছে?
দুইবার করে ফাইন্ড সেট কল হচ্ছে, তাহলে ফাইন্ড সেট কতবার কল হবে? প্রত্যেকটা ইটারেশনে দুইবার করে ফাইন্ড সেট কল হচ্ছে, আর টোটাল লুপ চলছে কতবার? m বার। সো ফাইন্ড সেট কল হবে টোটাল টুয়াইস m বার। আর ইউনিয়ন কতগুলো হবে? এই যে ইউনিয়ন কতগুলো হবে এটার জন্য আমরা এতক্ষণ ধরে পড়াশোনা করেছি যে n সংখ্যক যদি ভার্টিসেস হয় আর যদি কেটা কানেক্টেড কম্পোনেন্ট থাকে তাহলে ইউনিয়ন হবে কয়টা? n মাইনাস কেটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের টাইমও শেষ, আর আজকের পড়াশোনা এই পর্যন্তই। আমি স্লাইড আর লেকচার আপলোড করে দিব, সেগুলো একটু দেখে নিও।